এটা কি মন থেকে বলল কথাটা নাকি তাকে তেল দিচ্ছে? বেশি ভাবলো না আহারাব। পূর্ণ দৃষ্টিতে নিশিতার দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে নাও। কেন? আমি যাওয়ার পথে তোমাকে কোচিংয়ে ছেড়ে যাব। আমি কোনোভাবেই চাই না এই বিয়ে, সংসার, কোনো কিছু তোমার পড়াশোনার উপর কোনোভাবে প্রভাব ফেলুক। ঠিকভাবে পড়াশোনা করে তোমাকে অনেক বড় উকিল হতে হবে। হ্যাঁ, উকিল হয়ে প্রথমেই আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। ঠোঁট বাঁকিয়ে হাসলো আহারাব। বলল, তুমি সাথে থাকলে আমি জেলে ভাত খেতেও রাজি। ভেঙচি কাটলো নিশিতা। জামা কাপড় নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। সময় বয়ে চলেছে আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আহারাব আর নিশিতার খুনসুটি ভালোই কেটেছে এই কয়টা দিন। এখন ঘড়িতে বাজে 11:30 আর মাত্র 30 মিনিট পরই রাত 12টা বেজে যাবে। এখন ঘড়িতে বাজে 11:30 আর মাত্র 30 মিনিট পরই রাত 12টা বেজে যাবে। আর রাত 12টা বাজলেই নিশিতার জন্মদিন, অর্থাৎ নিশিতা 18 বছরে পদার্পণ করবে। আহরাব রুমের এই মাথা থেকে ওই মাথায় পায়চারি করছে। তার বারবার দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাচ্ছে। নিশিতা বিছানায় শুয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। ঘুম পাচ্ছে তার, কিন্তু আহরাবের করা নির্দেশ, আজ কিছুতেই ঘুমাতে পারবে না নিশিতা। নিশিতা উঠে দাঁড়ালো, ঢুকে পড়লো ওয়াশরুমে। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। একটু চোখে মুখে পানি দিয়ে আসা যাক। একটু পরে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নিশিতা। হঠাৎ কোথা থেকে আহরাব ঝড়ের গতিতে এসে নিশিতার ঠোঁটে বসিয়ে দিল নিজের ঠোঁট জোড়া। নিশিতা চমকে গেল, থমকালো, ভড়কে গেল, বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আহরাবের দিকে। আহরাবের সেদিকে কোনো খেয়াল নেই। সে চোখ বন্ধ করে নিশিতার উষ্ণ মধুসূদা পান করতে ব্যস্ত। আকস্মিক ঘটনায় নিশিতাও জমে গেছে। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। মিনিট খানেক পর নিশিতাকে ছেড়ে দিল আহরাব। আলতোভাবে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন ময়না পাখি। নিশিতা যেন এখনো কোনো ঘোরে রয়েছে। আহরাব হাত ধরে টান দিল নিশিতার। বলল, চলো। অবশেষে ঘোর কাটলো তার। বলল, কোথায়? আমি যেথায় নিয়ে যাব সেথায়। কোথায় নিয়ে যাবেন আপনি? সারপ্রাইজ। আর কিছু বলতে দিল না নিশিতাকে। হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। গাড়িতে বসিয়ে নিশিতাকে নিয়ে এলো এক নদীর পাড়ে। নদীর ঘাটে একটা নৌকা বাঁধা। নিশিতার হাত ধরে গাড়ি থেকে নামালো আহরাব। অতঃপর নৌকার কাছে নিয়ে গিয়ে নৌকায় বসিয়ে দিল তাকে। নিজে উঠে পড়লো নৌকায়। বইটা হাতে বাইতে শুরু করলো নৌকাটা। একটু বাদে নদীর মাঝখানে উপস্থিত তারা। আহরাব বইটা বাবা থামিয়ে দিল। পকেট থেকে একটা দিয়াশলাই বের করে একে একে জ্বালিয়ে দিতে শুরু করলো নৌকার চারিপাশে আর ভিতরে রাখা প্রদীপগুলো। মুহূর্তে আলোকিত হলো নৌকাটা। নিশিতা অবাক হলো। নদীর মাঝে এভাবে প্রদীপ জ্বালানো নৌকায় তারা দুজন। মনে হচ্ছে যেন অজানা কোনো এক পৃথিবীতে চলে এসেছে সে। আবেগে আপ্লুত হয়ে পড়ল সে। চোখ দুটো তার ছলছল করে উঠল। আহরাব এগিয়ে এলো, বলল, 1 মিনিট। নৌকার ছাউনির ভিতর থেকে বের করে আনলো একটা কেক। নিশিতার সামনে রাখলো কেকটি। তার উপরে একটা মোমবাতি জ্বালিয়ে হাসি মাখা মুখে বলল, শুভ জন্মদিন ময়না পাখি। এবার ফুপিয়ে উঠল নিশিতা। এত ভালোবাসাও তার কপালে ছিল। সে কখনো ভাবেনি তার জন্য কেউ এমনটা করবে। ছোটবেলা থেকে সে বড্ড চুপচাপ স্বভাবের। কখনো সে মুখ ফুটে কোনো কথা বলতেও পারেনি, প্রকাশ করতে পারেনি নিজের ইচ্ছাগুলো। আর কখনো কেউ তার ইচ্ছে অনিচ্ছার কথা জানতেও চায়নি। নিশিতার কান্না দেখে অস্থির হয়ে পড়ল আহরাব। হাত বাড়িয়ে নিজের বাহু ধরে আগলে নিল নিশিতাকে। বলল, এ কি, আমার ময়না পাখি কাঁদছে কেন? আজকের দিনে আমার ময়না পাখির চোখের এক ফোঁটা পানিও কিন্তু আমি সহ্য করব না কিন্তু। আরও ফুপিয়ে উঠল নিশিতা। আহরাব বলল, এ কি, কান্নার বেগ তো আরো বাড়ছে। আমি কথা বলেই ভুল করে ফেললাম নাকি? কান্না থামাও ময়না পাখি। নিশিতা কান্না থামালো না, শুধু ফুপিয়ে যাচ্ছে। আহরাব আর একটু এগিয়ে এলো, কানের কাছে মুখ নিয়ে বলল, কান্না না থামালে কিন্তু ঠোঁটে চুমু খাবো আমি। থেমে গেল নিশিতা। গোল গোল চোখে তাকালো আহরাবের দিকে। আহরাব ঠোঁট বেঁকিয়ে হাসলো। মোমবাতি জ্বালানো কেকটা এনে সামনে ধরল নিশিতার। বলল, ফু দাও। নিশিতা ফু দিল। বাচ্চাদের মতো হাতে তালি দিল আহরাব। একটা ছুরি ধরিয়ে দিল নিশিতাকে। বলল, কেকটা কাটো। নিশিতা কেকটা কেটে এক টুকরো তুলে মুখের সামনে ধরলো আহরাবের। আহরাব নিঃশব্দে খেলো। তারপর নিজে এক টুকরো কেটে ধরলো নিশিতার মুখের সামনে। নিশিতা মুখ বাড়াতেই কেক সরিয়ে নিল আহরাব। কেকের জায়গায় নিজের মুখ রাখলো সে। নিশিতা মুখ বাড়াতেই ঠোঁট পড়ল আহরাবের ঠোঁটের উপর। হকচকিয়ে উঠল নিশিতা। দ্রুত সরে গেল। শরীর দুলিয়ে হেসে উঠল আহরাব। ঠোঁট মুছতে মুছতে ভ্রু কুচকে তাকালো নিশিতা। বলল, আপনি একটা অসভ্য বাজে লোক। বউয়ের ভালোবাসা পেতে যদি অসভ্য বাজে হতে হয়, হলাম, সমস্যা কি? তবু বউয়ের ভালোবাসা তো পাবো। বাড়ি ফিরবেন কখন? ভাবছি আজ আর বাড়ি ফিরবো না। এই নৌকায় খোলা আকাশের নিচে তোমার সাথে আজ রাতটা কাটিয়ে দেব। নিশিতা হাসলো। নৌকার পাটাতনে শুয়ে পড়ল সে। বলল, মন্দ হয় না। এমন একটা রাতের স্বপ্ন আমার বহুদিনের। আহরাব মুচকি হাসলো। বইটা বেয়ে নৌকাটা নিয়ে একটু পাড়ের দিকে গেল। দড়ি দিয়ে একটা গাছের সাথে বাঁধলো নৌকাটা, যাতে স্রোতের টানে আবার দূরে কোথাও ভেসে না যায় তারা। অতঃপর নিশিতার গা ঘেঁষে শুয়ে পড়ল।
নিশিতা আকাশের দিকে তাকিয়ে আছে, ক্ষণিক বাদে শান্ত কণ্ঠে বলল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? তোমার থেকে না। পুরুষ মানুষ তেল দিতে ভীষণ পারদর্শী। সে তুমি যাই বলো, আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর। নিশিতা কিছু বলল না, আর আহারাব এক হাতে টেনে নিশিতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিশিতাও বাধা দিল না, মাথা রাখলো আহারাবের বুকে। নীরবতা ছেয়ে গেল দুজনার মধ্যেই। নিশিতা হঠাৎই ডেকে উঠল, এমপি সাহেব, হুম, আপনার এই ভালোবাসার মেয়াদ কতদিন? আজীবন। ভোরের আলো ফুটেছে, রোদে ভরে গেছে চারিদিক। ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে, চারিদিক থেকে যানজট, কোলাহলে শব্দ শোনা যাচ্ছে। ঘুম ভেঙে গেল নিশিতার, আর মোড়া হয়ে উঠে বসলো সে। বিছানা থেকে নামতে গিয়েই তার খেয়াল হলো সে বিছানায়। সে বিছানায় এলো কিভাবে? সে তো কাল রাতে আহারাবের সাথে নৌকায় ছিল, সেখানে আহারাবের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখলো আহারাব কোথায়। তাকেও তো সে কোথাও দেখা যাচ্ছে না, হয়তো কাল রাতে সেই নিয়ে এসেছে। আর ভাবলো না, নিশিতা ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। চোখে মুখে পানি দিতে চোখ পড়লো ওয়াশরুমের আয়নায়। আটকে উঠল নিশিতা। গলায় এতগুলো কিসের দাগ? নিশিতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো দাগগুলো। গলায়, ঘাড়ে 4-5টা দাগ, ফর্সা শরীরে দাগগুলো লাল লাল হয়ে আছে। হঠাৎ কিছু একটা ভাবতে চোখ বড় বড় হয়ে গেল নিশিতার। ফুসতে ফুসতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। এসেই দেখে আহারাব শুয়ে আছে বিছানার উপর। নিশিতা কটমট করতে করতে বিছানার কাছে গেল, গলার দিকে আঙ্গুল তাক করে দাঁতে দাঁত চেপে বলল। এগুলো কি? দুষ্টু হাসি দিল আহারাব, বলল, বাইট দিয়েছি আমি। কেন দিয়েছেন? বারে, আমার বউকে আমি বাইট দেবো না তো কে দেবে শুনি? আর কমই তো দিয়েছে। আমার কত স্বপ্ন ছিল বিয়ের পর বউয়ের সারা শরীরে বাইট দিয়ে ভরিয়ে রাখবো। বুড়ো বয়সে ভীমরতি? বউরা কচি বউ পেলে একটু বেশি রোমান্টিক হয়েছে, তুমি জানো না? নিশিতা হাতের কাছে বালিশটা ছুঁড়ে মারল আহারাবের গায়ে, বলল, অসভ্য। অতঃপর হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। শীত পড়তে শুরু করেছে, যদিও হাড় কাঁপানো শীত এখনো পড়েনি। আহারাব বসে আছে নিজের অফিস রুমে। জিসানটাও যেন কোথায় গেল। নিশিতা এখন কোচিংয়ে, না হয় কল করে কতক্ষণ বিরক্ত করা যেত, তারও উপায় নেই। আজ অফিসে কাজ বাজ তেমন নেই, বিরস মুখে বসে আছে আহারাব। দুপুর টাইম এখন, অফিসেও তেমন মানুষ নেই। একটু পর পর মোবাইলে সময় দেখছে কখন 2টা বাজবে, নিশিতাকে নিয়ে বাড়িতে যাবে। হঠাৎ একজন কর্মী এসে খবর দিল। স্যার, মিসেস মিজান এসেছে। আহারাব বিরক্ত হলো। এই মহিলা একটা জায়গার জন্য তার পিছন ঘুরছে অনেক দিন ধরে। শহরের নামকরা ব্যবসায়ী মিজান রহমান, তারই স্ত্রী সাবিনা। মিরাজ জায়গাটার জন্য প্রথম দিকে ঘুরেছে অনেক, নিজে না পেরে এখন স্ত্রীকে পাঠাচ্ছে। ভেবেছে মহিলা পাঠালে গলে যাবে আহারাব। মাঝে মাঝে মিজান রহমানকে দেখে অবাক হয়ে যায়, সে কিভাবে একজন পুরুষ হয়ে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠায় সামান্য একটা জমির ব্যাপারে। রাগও উঠে ভীষণ, তবে তাদের ব্যক্তিগত ব্যাপার ভেবে বলে না কিছুই। এর আগে যে কয়বার এই মহিলার সাথে কথা হয়েছিল সেই কয়বারই সাথে ছিল জিসানটাও নেই এই সময়। আহারাব বারণ করে দিল কর্মীকে, বলল, আমি এই মুহূর্তে কারোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু মহিলা নাছোড়বান্দা, সেও আহারাবের সাথে দেখা না করে কিছুতেই যাবে না। আহারাব পড়েছে মহাবিপাকে। এইসব মহিলাদের সাথে না আছে তার কথা বলার ইচ্ছে আর না রুচিবোধ। জিসানও আসছে না, নিশিতার কোচিং ছুটি হওয়ারও সময় হয়ে এসেছে। আহারাব এক প্রকার বিরক্ত হয়েই বলল, তাকে পাঠিয়ে দাও ভিতরে। মিসেস মিজান এলো ভিতরে। পরনে তার হালকা গোলাপি রঙা পাতলা ফিনফিনে একটা শাড়ি, সাথে স্লিভলেস ব্লাউজ। ছোট ছোট চুলগুলো কাঁধের উপর পড়ে আছে, ঠোঁটে গোলাপি রাঙা লিপস্টিক। মনে হচ্ছে যেন কোনো ফ্যাশন শো করতে এসেছে এখানে। আহারাব তার দিকে তাকালো না একবারও। মিসেস মিজান আহারাবের পাশে চেয়ারটা টেনে বসতে নিলে আহারাব গম্ভীর কণ্ঠে বলল, ওপাশে আরো অনেক চেয়ার আছে। মিসেস মিজান অপমান বোধ করলেন, তবুও টু শব্দটা করলেন না। হাসি মুখে বসলো অন্য চেয়ারে। বসতে বসতে বললেন, আমাকে নিশ্চয় মনে আছে। ভুলে যাওয়ার তো কোনো কারণ দেখছি না। হ্যাঁ ঠিক, তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন আমি এখানে কেন এসেছি। দেখুন মিসেস মিরাজ, আপনি যে জায়গাটার জন্য এসেছেন সেটা আমি আপনাদের কিছুতেই দিতে পারি না। সেখানে একটা বস্তি রয়েছে, হাজার হাজার মানুষের মাথা গোজার ঠাঁই ওই বস্তি। আমি কিছুতেই তাদের মাথা গোজার ঠাঁই কেড়ে নিতে পারি না। টাকা পেলে মানুষ সব পারে। অনেক টাকা দেবো আপনাকে, দরকার হলে আমাদের প্রজেক্টের শেয়ার দেবো আপনাকে। আহারাবের রাগ উঠছে ভীষণ, রাগে কপালে রক ফুলে উঠছে যেন। তবুও সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। নারীদের সে যথেষ্ট সম্মান করে, তাই এই মুহূর্তে সে মোটেও খারাপ ব্যবহার করতে চাইছে না এই নারীর সাথে। জোরপূর্বক ঠোঁট একটু প্রসারিত করলো আহারাব, বলল, টাকার অফার তো কম করলেন না, আর আমি বারবার রিজেক্ট করেছি। তাই আবার টাকার অফার দেওয়ার আগে একটু লজ্জাবোধ হওয়া উচিত ছিল আপনার। মিসেস মিজান উঠে দাঁড়ালেন, একটু এগিয়ে আহারাবের কাছে গেল। পাতলা ফিনফিনে শাড়ির আঁচলটা একটু নামিয়ে বলল, ভেবে দেখেন একবার। এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না আহারাব। উঠে দাঁড়ালো সে, রাগে চোয়াল শক্ত হয়ে আসছে তার। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল, দাঁতে দাঁত চেপে বলল, ঘরে সুন্দরী বউ রেখে এসেছে, তাকে রেখে আপনাদের মতো বাচ্চার মেয়েদের দিকে তাকালেও অপবিত্র হয়ে যাবে আমার চোখ।
মিসেস মিজান শাড়ির আঁচলটা ঠিক করে নিল, বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনাদের মতো রাস্তার মেয়েদের আবার মানাচ্ছে নাকি যে অপমান করবো? কথাটা শেষেই হুঙ্কার দিয়ে উঠল আহারাব, বলল, এখনো ভালো ভালো বলছে, বেরিয়ে যান আমার অফিস থেকে, না আমি থাপড়ে বের করবো। মিসেস মিজান অগ্নিদৃষ্টিতে তাকালো আহারাবের দিকে, বলল, কাজটা আপনি মোটেই ভালো করলেন না মিস্টার অহরব ইস্তিয়ার। এর খেসারত আপনাকে দিতে হবে। এবার দেখুন আমি কি কি করতে পারি। আরে যা যা, তুই যা পারিস করে নিস। মিসেস মিজান এবার তাকালো আহারাবের দিকে, অতঃপর ফুসতে ফুসতে বেরিয়ে এলো আহারাবের অফিস থেকে। অফিসের বাইরে এসেই চিৎকার চেঁচেমেচি জুড়ে দিল, কান্নার অভিনয় করে বলা শুরু করলো। এমপি অহরব ইস্তিয়ার আমার শ্লীলতাহানির চেষ্টা করেছে। মুহূর্তে আহারাবের অফিসের সামনে ভিড় জমে গেছে। এক একজন এসে এক এক কথা বলছে। কেউ কেউ সান্ত্বনা দিচ্ছে মিসেস মিজানকে, কেউ পুলিশ ডাকছে, কেউ মিডিয়া রিপোর্টারদের খবর দিচ্ছে। কি আর করার, দেশের আইন আদালত, মানুষ সবাই নারীদের পক্ষে। আর এরই সুযোগ লুটে নিচ্ছে এই ধরনের কিছু নারী। আর এদের কারণে সত্যিকার অর্থে যদি নারীদের সাথে কিছু ঘটেও থাকে তাহলে বিশ্বাস করতে চায় না কেউ। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ লেগে গেছে আহারাবের অফিসের সামনে। কেউ কেউ ঢিল ছুটছে আহারাবের অফিসের দিকে। বেশ কিছু মানুষ জমে স্লোগান দিচ্ছে, এমপি আহারাব, হায় 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 হায়। আহারাব সবকিছুই পর্যবেক্ষণ করছিল জানালা থেকে। আহারাব বুঝলো এটা মিসেস মিজানের একার কাজ নয়, এর পিছনে আরও কয়েক হাত রয়েছে। আর সবকিছুই পূর্ব পরিকল্পিত। না হয় এত তাড়াতাড়ি এত কিছু হওয়া সম্ভব নয়। জিসান খবর পেয়ে ছুটে চলে এসেছে। হন্তদন্ত হয়ে আহারাবের অফিসের রুমের ভিতর ঢুকলো। আহারাব জানালার পাশে দাঁড়িয়ে আছে। জিসান হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, বাইরের অবস্থা ভালো নয়। মানুষ অফিসের চারদিক ঘিরে রেখেছে, পুলিশও তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। প্রেস মিডিয়া ঘটনাকে আরও রংচংমেকে প্রকাশ করছে। পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে। আহারাব টেবিলে থেকে মোবাইলটা হাতে নিল। মোবাইলে সময় দেখে বলল, প্রায় 6টা বেজে গেছে। আমার ময়না পাখি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। জিসান কিছুটা অবাক হলো, তবে কিছু বলল না। বেরিয়ে গেল রুম থেকে। মিনিট খানেক বাদে ফিরে এলো সে। জিসানের সাথে বেরিয়ে এলো আহারাব। সবার সামনে থেকে সিনা টান টান করে মাথা উঁচু করে গাড়িতে উঠে বসলো সে। পুলিশ রাস্তার দুই পাশে মানুষদের আটকে রেখেছে। প্রেস মিডিয়া ছবি তুলছে অনবরত। আহারাব পাত্তা দিল না কোনো কিছুতেই। জিসান বসলো ড্রাইভিং সিটে। মুহূর্তেই গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই বেগে ছুটলো তারা। গাড়ি চালাতে চালাতে জিসান প্রশ্ন করলো, আপনার নামে যে অপবাদ উঠেছে তাতে পুলিশ আপনাকে গ্রেপ্তার না করে সাহায্য কেন করলো? অতি বুঝবি না, বোঝার বয়স হয়নি তো। গাড়ি চালা তাড়াতাড়ি। আমার ময়না পাখির কি অবস্থা কে জানে। জিসান আর কোনো কথা বাড়ালো না। গাড়ি চালালো দ্রুত গতিতে। ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে গেল বাড়িতে। আহারাব গাড়ি থেকে নেমেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। তার মাথায় এখন পৃথিবীর আর কোনো চিন্তা নেই। সব চিন্তা শুধুই নিশিতাকে নিয়ে। নিশিতা আবার তাকে ভুল বুঝবে না তো? এখনও তাদের সম্পর্কটার কিছুই ঠিক হয়নি। দুজনের কাছাকাছি আসা হয়নি, একসাথে হাতে হাত রেখে হাঁটা হয়নি, একে অপরকে খুব ভালোভাবে বুঝে ওঠা হয়নি। এই সময় এমন একটা ঘটনা শুনলে তাকে ভুল বুঝতেই পারে নিশিতা। এমনিতেই তো তাকে নিয়ে নিশিতার মনে তিক্ততার অভাব নেই। আহারাব ঢুকেই দেখলো সবাই বসে আছে ড্রয়িং রুমে। আহারাবের খবর শুনে আশরাফ সাহেব সবাইকে নিয়ে ছুটে এসেছে। টিভিতে লাইভ সম্প্রচারিত হচ্ছে আহারাবের অফিসের সামনে সব ঘটনাগুলো। আহারাব একবার চোখ বুলালো ড্রয়িং রুমে, কোথাও নিশিতা নেই। অতঃপর প্রশ্ন করলো, নিশিতা কোথায়? সবাই অবাক হয়ে ফিরে তাকালো আহারাবের দিকে। এতক্ষণ সবাই টিভির দিকে এতটাই মগ্ন ছিল যে আহারাবকে খেয়ালই করেনি। আহারাবকে দেখে আয়েশা বেগম ছুটে এলেন। অস্থির কণ্ঠে বলল, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? আহারাব শান্ত কণ্ঠে বলল। অতঃপর আমি একদম ঠিক আছি মা, তুমি চিন্তা করো না। আহারাব আবারও প্রশ্ন করলো। নিশিতা কোথায়? মাহবুব দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে উত্তর দিল। ভাবি রুমে আছে। আহারাব দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে গেল রুমে। নিশিতা আনমনে দাঁড়িয়ে আছে জানালার কাছে, দেখছিল ব্যস্ত নগরীটাকে। আহারাব পিছন থেকে জড়িয়ে ধরল নিশিতাকে। আহারাবের উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নিশিতার ঘাড়ের উপর। নিশিতা মৃদু হাসলো, পিছনে ঘুরে বলল, এমপি সাহেবের মুখ চোখ দেখে শুকিয়ে গেছে। খাওয়া নাওয়া হয়নি বুঝি এখনো? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। অবাক হলো আহারাব। তাহলে কি নিশিতা এখনো কিছু শুনেনি? নিশিতা পা বাড়ালো সামনের দিকে। আহারাব হাত টেনে ধরল তার, বলল, ময়না পাখি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি জানি আমি অন্যায় করেছি বা আমি খারাপ, কিন্তু আমি এতটাও খারাপ নই যেমন জঘন্যতম একটা কাজ করব। নিশিতা ভ্রু কুচকে তাকালো আহারাবের দিকে, বলল, আমি আপনাকে ভুল কেন বুঝবো? ওহ, আপনি বোধহয় আমাদের অফিসে ঘটে যাওয়া ঘটনার কথা বলছেন। কি যেন মহিলার নাম? হ্যাঁ হ্যাঁ, সাবিনা। একটু থামলো নিশিতা, এগিয়ে এলো আহারাবের সামনে, তার বুকে মাথা রেখে বলল, আমার এমপি সাহেব চাইলেই আপনাকে ছুঁয়ে দিতে পারে, সেখানে পরনারীর প্রয়োজন পড়ে না।
তার উপর আবার সেই নারী যদি হয় অমন পটলের মতো, চোখগুলো কেমন টিভিতে দেখে মনে হচ্ছিল ওই কিরণমালা নাটকের কটকুটির দ্বিতীয় ভার্সন। হেসে উঠল আহরাব, কিছুটা স্বস্তি পেল। পরম আবেশে নিজের বুকে আগলে নিল নিশিতাকে, চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি ময়না পাখি। প্রেস মিটিং ডেকেছে আহরাব। শহরের সকল নামজাদা চ্যানেলের সাংবাদিকরা ভিড় জমিয়েছে মিটিংয়ে। খোলা মাঠেই প্রেস মিটিং ডেকেছে আহরাব, যাতে পেছনের দিকে সাধারণ জনগণ উপস্থিত থাকতে পারে। তবে নিরাপত্তা ব্যবস্থায় বরাবরই খুবই সজাগ আহরাব। যারা যারা এখানে এসেছে সকলকে চেক করা হয়েছে কয়েকবার। আশেপাশে থেকে পুলিশ ঘিরে রেখেছে সম্পূর্ণ জায়গাটা। সাবিনা সহ মিজান সাহেবকেও আমন্ত্রণ করা হয়েছে এই মিটিংয়ে। অবশ্য তারা এসেছেও। সাবিনা আজও এসেছে এক পাতলা ফিনফিনে শাড়ি পরে, সাথে স্লিভলেস ব্লাউজ। চর্বিযুক্ত পেটটা বেরিয়ে রয়েছে শাড়ি ভেদ করে। মুখে ভারী মেকআপ, ক্যামেরায় তার সুন্দর মুখখানা দেখাতে হবে তো। মিজান সাহেব আর সাবিনা বেশ খুশি। এমন খেলা খেলেছে যে আহরাব তাদের কাছে মাথা নত করতে বাধ্য। আধা বুড়ো লোক মিজান সাহেব, আগেও বিয়ে করেছেন 2-3টা, শেষে সাবিনাকে বিয়ে। সাবিনাও এসেছে তার কাছে টাকার জন্যে, আর মিজান সাহেবও তাকে এনেছে নিজের ব্যবসার জন্যে। আহরাব কোথায়, তার দেখা নেই কোথাও। যে মিটিং ডেকেছে তারই দেখা নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তেতে উঠলেন মিজান সাহেব। একটা মাইক হাতে নিয়ে বললেন, আমাদের কি সময়ের দাম নেই? আমাদের এখানে ডেকে এনে বসিয়ে রাখা হয়েছে কেন? আর কিসের জন্যই বা ডাকা হয়েছে এই প্রেস মিটিং? আমরা সকলেই তো সব জেনে গিয়েছি। আমার ওয়াইফ আপনাদের বলেছেন। আমরা বুঝে গিয়েছি আহরাব ইস্তিয়াদের চরিত্রের সম্পর্কে। তাহলে তাকে আইনের আওতায় না নিয়ে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে কেন এখনো ছেড়ে রাখা হয়েছে তাকে? অনেকে সায় দিল মিজান সাহেবের কথায়। উত্তাল হয়ে উঠল মিটিংয়ের স্থান। পুলিশ চারিদিক সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। ঠিক তখনই গেটের কাছে এসে থামলো 3টা গাড়ি। প্রথম গাড়ির ড্রাইভিং সিট থেকে নেমে জিসান দ্রুত খুলে দিল গাড়ির পেছনের দরজাটা। নেমে এলো আহরাব। নিজে নেমেই ভেতর থেকে কাউকে নেমে আসার জন্য বলছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের গাড়ির দিকে। গাড়ির ভেতরে এমন কে আছে যাকে স্বয়ং এমপি সাহেব নিজে নামাচ্ছেন? একটু পর আহরাবের হাত ধরে নেমে এলো এক সুন্দরী রমণী। গায়ে তার হালকা নীল রঙ একটা শাড়ি, বেশ গোছালোভাবে। সাথে ব্লাউজের হাতাটা একদম কবজি পর্যন্ত, মাথায় হিজাব বাঁধা, মুখে নেই কোনো মেকআপের ছাপ। তবুও যেন উপস্থিত সকলের নজর কেড়ে নিচ্ছে এই রমণী। আহরাব হাত ধরে স্টেজে নিয়ে গেল রমণীটিকে। একটা চেয়ার টেনে বসিয়ে দিল তাকে। তারপর নিজেও বসে পড়ল রমণীটির পায়ের কাছে। আলতোভাবে ধরে তার পায়ের কাছের শাড়ি ঠিক করে দিল। অতঃপর শান্ত কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে তোমার? রমণীটি মাথা নাড়ালো, বলল, না। উপস্থিত সবাই অবাক হয়ে দেখছে এদের দুজনকে। আজ যেন তারা নতুন এক আহরাবকে আবিষ্কার করলো এখানে। এর আগে আহরাবকে কখনোই এভাবে দেখা হয়নি তাদের। তারা সবসময় একজন কঠিন শক্ত মানুষ হিসাবে জেনেছে তাকে। আহরাব উঠে দাঁড়ালো, হাতে মাইকটা নিয়ে বলল, মিট মাই ওয়াইফ নিশিতা ইশতিয়াদ। উপস্থিত সবাই যেন চমকে গেল। আহরাব বিয়ে করেছে এটাই অজানা ছিল তাদের। সবাই জানতো আহরাব অবিবাহিত। প্রেস মিডিয়া এখন মিজান সাহেব আর সাবিনাকে বাদ দিয়ে আহরাব আর নিশিতাকে ক্যাপচার করতে ব্যস্ত। আহরাব আবারও বলল, দুঃখিত আপনাদের বেশ অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। আসলে আমার ওয়াইফ আসতেই চাইছিল না। ওরা তো মানুষ, কোলাহল পছন্দ নয়। ওকে মারাতে মারাতেই সময় চলে গেছে। তবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজ এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাই যেন ভুলেই গেছে সাবিনার কথা। নিশিতার উপস্থিতিতে যেন হাওয়ায় মিলিয়ে গেছে সব। প্রেস মিডিয়া, জনগণ এখন আর কেউই তার বিষয়ে কোনো কথা বলছে না। সবাই এখন আহরাব আর নিশিতাকে নিয়ে হইচই শুরু করে দিয়েছে। মিজান সাহেব তাকালো সাবিনার দিকে। সাবিনা চোখ দিয়ে ইশারা করে শান্ত হতে বলল তাকে। মিনিট খানেক যেতেই ন্যাকা কান্না শুরু করে দিল সাবিনা। কেঁদে কেঁদে বলল, আপনারা কি এখানে এদের এই বিয়ের নাটক দেখতে এসেছেন? ইনি এমপি বলে কি সব কিছু থেকে পার পেয়ে যাবে নাকি? বউ থাকতেও এই লোক আমার স্থিরতাহানির চেষ্টা করেছে। এই সমাজে কি নারীদের পক্ষে কোনো আইন নেই, নাকি টাকা আর ক্ষমতার কাছে হেরে যাবে সব আইন? আহরাব বেশ শান্ত কণ্ঠেই বলল, অবশ্যই আইন আছে, নারীদের জন্য আইন আছে। তবে সত্য মিথ্যায় যাচাই করে তবে আইন প্রয়োগ করা হবে। আপনি কি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? কোনো মেয়ে আর যাই হোক করুক, তার নিজের সম্মান নিয়ে মিথ্যে কথা বলে না। আহরাব কিছু বলার জন্য মুখ খোলার আগে ফুঁসে উঠল নিশিতা। চেয়ার থেকে উঠে পড়ল সে। এগিয়ে গিয়ে দাঁড়ালো সাবিনার মুখোমুখি। এই মুহূর্তে সে যেন ভুলে গেছে সে কোথায় আছে আর তার আশেপাশে উপস্থিত জনসংখ্যার কথা। নিশিতা তেতে বলে উঠল, আপনাদের মতো নারীরা শুধু মিথ্যা কেন, সব করতে পারে। চোখ রাঙালো সাবিনা, বলল, কি বলতে চাইছেন আপনি? আমার স্বামী তো আপনার শ্লীলতাহানির চেষ্টা করেছে। নিশ্চয়ই আপনি তার থেকে বাঁচার চেষ্টা করেছেন খুব। আপনাদের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে, তাই তো? সাবিনা আমতা আমতা করে বলল, হ্যাঁ হয়েছে। তাহলে আপনার শরীরে ধস্তাধস্তির দাগ কোথায়?
দুইজন মানুষ একে অপরের সাথে এত ধস্তাধস্তি করলে অবশ্যই দুই একটা আঁচড়ের অথবা খামচির দাগ থাকার কথা। তেমন কোনো দাগ না আপনার শরীরে আছে আর না আমার স্বামীর শরীরে। কেন? শ্রীলতাহানির মতো আদৌ কি কোনো ঘটনা ঘটেছিল নাকি সবটা সাজানো? সাবিনা থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, নিজের স্বামীকে বাঁচানোর জন্য এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন? নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, আমার স্বামীকে আমার বাঁচানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার স্বামী নির্দোষ। নিশিতার এই রূপে অবাক হলো আহারাব। নিশিতা তার পক্ষে কথা বলছে, তাও এত এত লোকের সামনে। ইচ্ছে তো করছে জাপটে ধরে এই মুহূর্তে নিশিতাকে টপাটপ 2-4টা চুমু খেতে, কিন্তু স্থান কাল পাত্র বিবেচনা করে নিজেকে সংযত করলো আহারাব। গম্ভীর কণ্ঠে তার দলের সদস্যদের আদেশ দিল মাঠের চারিপাশে ঢেকে রাখা পর্দাগুলো থেকে কাপড় সরাতে। আহারাবের কথা মতো সব পর্দার উপর থেকে কাপড়গুলো সরিয়ে দিল দলের সদস্যরা। সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল সেদিনে সেই ঘটনাগুলো। সেদিন সাবিনা ঠিক কি বলেছিল, তাকে টাকার অফার করেছিল, এমনকি সিডিউস করারও চেষ্টা করেছিল। উপস্থিত সবাই অবাক হয়ে দেখছে সবটা। সাথে ঘটনাগুলো সব লাইভ টেলিকাস্ট হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। দেশের সবাই একযোগে দেখে চলেছে ঘটনাগুলো। ভয় পেয়ে গেল সাবিনা আর মিজান সাহেব। মঞ্চের পিছন থেকেই পালানোর চেষ্টা করলো তারা, কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে তাদের। বাঁকা হাসলো আহারাব, বলল, অনেক কষ্ট করেছেন মিস্টার মিসেস মিজান, এবার একটু শ্বশুরবাড়ির ভাত হাওয়া খেয়ে আসুন। ঢোক গিলল মিজান সাহেব। আধবুড়ো লোকটা ভয়ে ভয়ে বলল, আমি কিছু করিনি, যা করেছি সব আজাদ শেখের কথাই। সে আমি তো মধ্যে ধরে ফেলেছে, তাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আগে আপনাদের একটু দেখি। একজন গণ্যমান্য এমপি এবং রাজনীতিবিদদের নামে মিথ্যা অপবাদ রটানো এবং জনগণের সাথে প্রতারণার জন্য গ্রেপ্তার করা হলো সাবিনা এবং মিজান সাহেবকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, সারা শব্দ নেই কারোর, শুধু মাঝে মাঝে ডেকে ওঠে কয়েকটা কুকুর। নিশিতা গভীর ঘুমে আচ্ছন্ন। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। আহারাব বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম ভেঙে গেছে তার। এখন আর কিছুতে ঘুম আসছে না। বিছানায় উঠে বসলো সে। পাশ ফিরে নিশিতার দিকে তাকালো। নিশিতার ঘুমন্ত মুখে যেন এক ধরনের মাদকতা রয়েছে যা আহারাবকে বেসামাল করে দেয়। একটু একটু করে কাছে টানছে তাকে। তবে নিশিতার কাছে যাওয়ার সম্পূর্ণ অধিকার এখনো পায়নি সে। দীর্ঘশ্বাস ফেলল আহারাব। একটু ঝুঁকে আহারাব চুমু খেলো নিশিতার কপালে। অতঃপর তার কানের কাছে মুখ নিয়ে বলল, ময়না পাখি, ও ময়না পাখি। নিশিতা একটু নড়ে উঠল, বলল, ওঠো। উঠল না নিশিতা। নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল সে। আহারাব এবার মৃদু ধাক্কা দিল নিশিতাকে, বলল, এই ময়না পাখি, ওঠো না, ওঠো। নিশিতার ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে আমার, ঘুমোতে দিন তো। আহারাব নাচুর বান্দা। সে নিশিতাকে উঠিয়ে বসিয়ে রাখলো। নিশিতা ঘুমে পড়ে যাচ্ছে আর আহারাব বারবার উঠিয়ে বসিয়ে রাখছে। এক পর্যায়ে তেতে উঠল নিশিতা, বলল, কি হয়েছে? লং ড্রাইভে যাব, চলো। নিশিতার ইচ্ছে করছে এখন যদি আহারাবের মাথাটা ফাটিয়ে দিতে পারতো তবেই একটু শান্তি পেত। কাঁচা ঘুম থেকে তুলে এখন বলছে লং ড্রাইভে যাবে। নিশিতা চোখ মুখ খিচে রাখলো। যাব না, আমি ঘুমাবো, সরুন তো। নিশিতা শুয়ে পড়ল আবার। আহারাব কোলে তুলে নিল নিশিতাকে, নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। নিশিতা তার পাশের সিটেই কটমট করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এখনই চিবিয়ে খেয়ে ফেলবে আহারাবকে। আহারাব গাড়ি চালাতে চালাতে হঠাৎই থামিয়ে ফেলল। চট করে একটা চুমু খেলো নিশিতার গালে। অতঃপর আবার গাড়ি চালানো শুরু করলো। হকচকিয়ে উঠল নিশিতা। গোল গোল চোখে দেখলো আহারাবকে, বলল, আগে ছিলেন অর্ধেক পাগল, এখন হয়েছেন পুরো পাগল। প্রেয়সীর প্রেমে পাগল হওয়াতেও এক অদ্ভুত সুখ রয়েছে। আহারাব গাড়ি স্টার্ট দিল। আবার কিছুক্ষণ বাদেই নিশিতা চেঁচিয়ে উঠল, গাড়ি থামান, গাড়ি থামান। দ্রুত গাড়ি থামালো আহারাব। বলল, কি হয়েছে? নিশিতা একটু এগিয়ে এসে সজোরে কামড় বসালো আহারাবের গলায়। টুটার শব্দ করলো না সে। দাঁতে দাঁত চেপে ব্যথা সয়ে নিল। নিশিতা আবারও নিজের জায়গায় এসে বসে পড়ল। বলল, সব সময় আমাকে জ্বালানোর শাস্তি এটা। ঠোঁট প্রসারিত করে হাসি দিল আহারাব। বলল, তোমাকে জানানোর শাস্তি যদি এটাই হয়, তবে সেই শাস্তি আমি বারবার পেতে প্রস্তুত। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। এই লোককে কোনো কিছু করে লাভ নেই। বইয়ের কাছে এলে এই লোক বদলে যায় সম্পূর্ণভাবে। এমনিতে পুরো দুনিয়ার কাছে আহারাব রকচটা একগুঁয়ে গম্ভীর হিসেবে পরিচিত হলেও বইয়ের কাছে এলে তাকে লুচু, অসভ্য, নির্লজ্জ, অভদ্র উপাধি দিলেও কম হয়ে যায়। আহারাব রাতের রাস্তায় গাড়ি চালাচ্ছে নিজ মনে। নিশিতা একটু পরপর আর চোখে তাকাচ্ছে আহারাবের দিকে। গলার যে অংশে কামড় দিয়েছিল সেই অংশটা কেমন লাল হয়ে আছে। দাঁতের দাগগুলো বসে গেছে। মায়া হলো নিশিতার। খানিক পরে আবারও চেঁচিয়ে উঠল নিশিতা। বলল, গাড়ি থামান, গাড়ি থামান। আহারাব আবারও গাড়ি থামালো। বলল, কি হয়েছে, আমার কামড়াবে নাকি? নিশিতা ইতস্তত করছে বেশ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল সে। অতঃপর একটু এগিয়ে ঠোঁট ছুঁয়ে দিল আহারাবের গলায়। সেই কামড় দেওয়া অংশটায় কেঁপে উঠল আহারাব। গোল গোল চোখে তাকালো নিশিতার দিকে। বলল,
এই তোমার কেমন শাস্তি ময়না পাখি? লজ্জায় ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে নিশিতার। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, এটা শাস্তি নয়, আদর। তোমার শাস্তির থেকে আদর ভয়ঙ্কর ময়না পাখি। নিশিতা উত্তর দিল না কোনো। এই প্রথম সে কাউকে চুমু খেয়েছে। লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছে সে। গাড়ি ঘুরিয়ে নিল আহারাব। আবারও বাড়ির পথে রওনা হলো। নিশিতা অবাক কণ্ঠে বলল, এ কি গাড়ি ঘোরালেন কেন? লং ড্রাইভে যাবেন না? বউ যে আদর করলো তাতে আমার সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। এখন লং ড্রাইভে যাওয়ার থেকে বাড়ি যাওয়াটা বেশি জরুরি। বাড়ির সামনে গাড়ি থামালো আহারাব। নিশিতা গাড়ি থেকে নামতেই কোলে তুলে নিল আহারাব। হকচকিয়ে উঠল। নিশিতা বলল, এ কি কোলে তুলছেন কেন? পড়ে যাব তো। তোমার মতো পাতকাঠির মতো মেয়েকে যদি কোলে তুলতে না পারি তাহলে সেই কোলে রেখে আমি কি করব? ভ্রুকুচকে তাকালো নিশিতা। এই লোকের যত সব উদ্ভট মার্কা কথা। কোল আবার রাখা যায় নাকি? নিশিতার ভাবনার মধ্যেই রুমে ঢুকলো আহারাব। খট করে বন্ধ করে দিল দরজাটা। নিশিতাকে নিয়ে বিছানায় বসালো আহারাব। নিশিতা খাটের উপর দিয়ে দৌড়ে পিছনে চলে গেল। আহারাব ঘোর লাগা কণ্ঠে বলল, আমাকে পাগল করে দিয়ে এখন পেছিয়ে যাচ্ছে কেন? কাছে এসো তাড়াতাড়ি। ভেঙচি কাটলো নিশিতা। বলল, সব সময় শুধু কাছে এসো কাছে এসো, নিজে থেকে কখনো এসেছেন কাছে? আহারাব মৃদু হাসলো। নিশিতা তাকে ঠিক কী বোঝাতে চাইছে বুঝতে বাকি নেই আহারাবের। সে নিজে থেকে এগিয়ে গেল নিশিতার কাছে। কোমর ধরে টেনে আনলো নিজের কাছে। কোমরে স্পর্শ পেতেই কেঁপে উঠল নিশিতা। আহারাব হালকা চাপ দিল সেখানে। নিশিতার গোলাপি পদ্ম ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। আহারাবের ঘোর লেগে যাচ্ছে। আহারাব একটু এগিয়ে গেল নিশিতার দিকে। নিজের শুষ্ক ঠোঁটজোড়া মিলিয়ে দিল নিশিতার উষ্ণ ঠোঁটজোড়ায়। পরম আবেশে চোখ বন্ধ করে নিল নিশিতা। হাত বাড়িয়ে খামচে ধরল আহারাবের মাথার পিছনে ছোট ছোট চুল। নিজেও সাড়া দিতে লাগলো আহারাবের উষ্ণ পরশের। আহারাব তার উত্তর পেয়ে গেছে। সে আরো ঘনিষ্ঠ হলো নিশিতার। গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো নিশিতাকে। দুজনে মিলে আজ পাড়ি দিল অজানা এক সুখের সাগরে। ভোরের আলো ফুটেছে। নীরব শহরটা ধীরে ধীরে ব্যস্ত হতে শুরু করেছে। দুই একটা গাড়ির প্যাঁপও ধ্বনি শোনা যাচ্ছে। নিশিতা এখনো বেঘরে ঘুমাচ্ছে। ঘুমাবে না কি করবে? কাল রাতে তো ঘুম হয়নি একটুও। প্রথমে লং ড্রাইভে, তারপর বাড়িতে এসে আহারাব শুরু করেছে পাগলামি। এই ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে সে। ঘন্টা খানেক হয়নি বোধহয়। আহারাবের চোখে ঘুম নেই। সে প্যাঁচার মতো সারা রাত চোখ খুলেছিল, এখনও চোখ খুলেই আছে। নিশিতার দিকে কাত হয়ে এক হাতের উপর মাথা রেখে তাকিয়ে আছে তার দিকে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে, নাকের উপর তেল জমেছে, গলা অবধি কম্বল দিয়ে ঢেকে দেওয়া। আহারাব আরেকটু এগিয়ে এলো। নিশিতার নাকের উপর সাদা সাদা ছোট ছোট কি যেন দেখা যাচ্ছে। কি বলে এগুলোকে জানা নেই আহারাবের, তবে চাপ দিলেই উঠে যাবে মনে হয়। আহারাব হাত বাড়িয়ে নিশিতার নাকে চাপ মারল। অমনি ধরফরিয়ে উঠে বসলো নিশিতা। হঠাৎ কাঁচা ঘুম ভাঙায় যেন কোনো বুদ্ধি সব হারিয়ে ফেলেছে নিশিতা। থম মেরে রইল কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই নিজের দিকে তাকিয়ে আটকে উঠল সে। দ্রুত কম্বলটা টেনে গলা অবধি ঢেকে নিল। পাশ ফিরে তাকাতেই দেখা মিলল আহারাবের। ঠোঁটে তার দুষ্টু হাসি। নিশিতা এদিক ওদিক তাকিয়ে জামা কাপড় খুঁজলো, কোথাও নেই। জামা কাপড় কোথায় গেল? ভ্রু কুচকে তাকালো আহারাবের দিকে। বলল, আমার জামা কাপড় কোথায়? আহারাব হাত উঠিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করলো। বলল, তোমার আবার জামা কাপড় টেনে নিয়ে ওয়াশরুমে যেতে কষ্ট হবে, তাই আমি আগে থেকে ওয়াশরুমে তোমার জামা কাপড় রেখে এসেছি। কটমট করে তাকালো নিশিতা। বলল, আপনার মাথায় সব সময় কি এই সব শয়তানি বুদ্ধি ঘুরতে থাকে? আহারাব এক আঙ্গুল দিয়ে নাক খুঁজতে খুঁজতে বলল, বারে আমি কি করলাম আবার? তোমার কষ্ট হবে বলে একটু সাহায্য করলাম শুধু। আপনার সাহায্য আপনার কাছেই রাখুন, আমার জামা কাপড় এনে দিন দ্রুত। পারবো না আমি। নিজের কাজ নিজে করতে শেখো ময়না পাখি। এভাবে অন্যের উপর নির্ভরশীল হলে হবে বলো? নিশিতার দাঁত কিরমির করে তাকালো আহারাবের দিকে। শরীরে কম্বল পেঁচিয়ে উঠে দাঁড়ালো সে। ওয়াশরুমের দিকে হেঁটে গেল। ওয়াশরুমের দরজা আটকাবে তার আগে ওয়াশরুমে ঢুকে পড়ল আহারাব। নিশিতা ভ্রু কুচকে বলল, সমস্যা কি? এখানে এসেছেন কেন? আমিও গোসল করব। আমি বের হয়ে নেই তারপর? তোমার সাথেই করব। নিশিতা তাকালো আহারাবের দিকে। বলল, পাগল হয়ে গেছেন নাকি আপনি? আহারাব ঘোর লাগা কণ্ঠে বলল, কাল রাত থেকে তো পাগল করে রেখেছ, নতুন করে আর পাগল কি হব? নিশিতা লজ্জা পেল। কাল রাতের কথা মনে উঠতেই গাল দুটো লাল হয়ে গেল তার। এলোমেলো দৃষ্টি ফেলে আহারাবের কাছ থেকে একটু দূরে সরে গেল। নিশিতার দিকে এগিয়ে গেল আহারাব। টেনে নিজের কাছে আনলো। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো নিশিতাকে নিয়ে। নিশিতার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ঘোর লাগা কণ্ঠে বলল, না, হেরোইনের থেকেও তোমার নেশা বেশি ভয়ঙ্কর ময়না পাখি। পৃথিবীর সবচেয়ে বেশি নেশা জাতীয় দ্রব্য নাট হেরোইন। বেলা গড়িয়েছে বেশ। সূর্যটা মাথার উপর চলে এসেছে। আহারাব এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিশিতা রুমের মধ্যে ঘোরাঘুরি করছে আর আর চোখে আহারাবের দিকে তাকাচ্ছে বারবার। এই অবেলায় ঘুমও আসছে না তার। হঠাৎই নিশিতার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। ড্রেসিং টেবিলের সামনে
গিয়ে ঠোঁটে কড়া লাল রঙের লিপস্টিক লাগিয়ে নিল। উপরের ঠোঁট দিয়ে নিচে একটু ঘষে এগিয়ে গেল আহারাবের দিকে। নাকের কাছে হাত নিয়ে দেখলো না, গভীর ঘুমে আচ্ছন্ন লোকটা। নিশিতা নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিল আহারাবের ঘাড়ের কাছে। লজ্জায় আবার এলো। মনে মনে ভাবলো এত কিছুর পরেও এত লজ্জা মোটেও মানায় না তাকে। তাছাড়া আহারাব তার স্বামী, তাকে সে 2-4টা চুমু খেতেই পারে, এটা তার স্ত্রীগত অধিকার। নিশিতা ঠোঁট বাড়িয়ে আহারাবের গলায় তার কানের উপর চুমু খেলো। লিপস্টিকের জন্য সেখানে নিশিতার ঠোঁটের দাগগুলো স্পষ্টভাবে বসে গেছে। নিশিতা উঠে বসলো, অপেক্ষা করতে লাগলো আহারাবের ওঠার জন্যে, কিন্তু আহারাব তো উঠছেই না। কিছুক্ষণ অপেক্ষা করে ওয়াশরুমে গেল নিশিতা। হঠাৎই প্রবল ঝংকার তুলে আহারাবের মোবাইলটা বেজে উঠল। আহারাব ঘুমের ঘোরে বালিশ হাতড়ে মোবাইলটা কানে ধরলো। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে কি বলল শোনা যায়নি। হুড়মুড়িয়ে উঠে বসলো আহারা। পার্টি অফিস থেকে কল করেছে। আজ কোনো অফিসে যাওয়ার ইচ্ছে ছিল না তার, কিন্তু জরুরি কি মিটিং রয়েছে নাকি, এক্ষুনি যেতে বলেছে তাকে। আহারাব কোনো রকম পাঞ্জাবি জড়ালো গায়ে একটা, চারিদিকে তাকিয়ে নিশিতাকে কোথাও খুঁজে পেল না। ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে বুঝলো নিশিতা ওয়াশরুমে। রুম থেকে বেরোতে বেরোতে আহারাব হাঁক ছাড়লো। আমি একটু পার্টি অফিস যাচ্ছি, জরুরি মিটিং আছে একটা। আহারাব চলে গেল দ্রুত। আয়নায়ও দেখলো না একবার। নিশিতা হুড়মুড়িয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, কিন্তু তার আগে আহারাব চলে গেছে। নিশিতা বলতেও পারলো না চুমুর বিষয়টা। পরক্ষণেই ভাবলো যাওয়ার আগে আহারাব আয়না দেখেছে অবশ্যই, তবে লিপস্টিকের দাগগুলো হয়তো মুছেই গেছে। আর মাথা ঘামালো না নিশিতা। আহারাব বরাবরই পরিপাটি মানুষ, আজ যেভাবে হুড়োহুড়ি করে বেরিয়ে গেছে বুঝতে পারেনি সে। আহারাব অফিসে ঢুকতেই তাকে দেখে সবাই মুখ টিপে হাসতে শুরু করলো। তার অগোচরে সবাই কানাঘুষা শুরু করেছে। আহারাব ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করছে সবটাই, তবে মাথায় ঢুকছে না কিছুই। মিটিং রুমে বড় বড় নেতারা মুখ টিপে হাসছিল তাকে দেখে। প্রবীণ এক নেতা উঠে তো বলেই ফেলল, কি আরহাব, নতুন নতুন বিয়ে করে বউয়ের দেওয়ার শের নিয়ে ঘুরছিস নাকি? অন্য আরেকজন বলল, হয় হয়, এমন হয়। নতুন নতুন বিয়ে, তার উপর শুনেছি আহরাব নাকি পাগল হয়ে বিয়ে করেছে মেয়েটাকে। আহারাবকে নিয়ে হাসির রোল পড়ে গেল মিটিং রুমে। কিছুই বুঝলো না সে। ভ্রু কুচকালো আহারাব। জিসানের দিকে তাকালো সে। জিসান হাত দিয়ে বারবার কিছু একটা ইশারা করছে। ঠোঁট টেনে একটু হাসলো আহারাব। বলল, আমি আসছি একটু। মিটিং রুম থেকে বেরিয়ে দ্রুত চলে গেল ওয়াশরুমে। আয়নায় তাকাতেই চোখে পড়ল কানে গলায় লিপস্টিকের ছাপ। আহারাবের আর বুঝতে বাকি রইল না এই কাজকার। তার মানে এতক্ষণ সবাই এই বিষয় নিয়ে হাসাহাসি করছিল, তার থেকে ছোটরা পর্যন্ত তাকে নিয়ে মজা করছিল। আজ রাগে অপমানে চোখ জ্বলে উঠল আহারাবে। যারা এতদিন আহারাবকে নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করতে পারেনি, তার দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারেনি, আজ তারা আহারাবকে নিয়ে হেসেছে শুধুমাত্র নিশিতার একটা বাচ্চামোর জন্যে। এমনি ঘুম ঠিক মতো হয়নি, তাতে মেজাজ বিগড়ে আছে আহারাবে। তার উপর আবার এই ঘটনা। তার সব রাগ গিয়ে যেন পড়লো নিশিতার উপর। কোনো মতে মিটিংটা শেষ করে ফুসতে ফুসতে বাড়িতে ফিরল আহারাব। নিশিতা রুমেই ছিল, বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল সে। তার মধ্যে আহারাব গটগট করে ঢুকলো রুমে। নিশিতা উঠে বসলো বিছানায়, হাসি মুখে বলল, চলে এসেছেন আপনি? অমনি ধমকে উঠলো আহারাব। বলল, সেখানে থাকার মতো উপায় রেখেছিলে তুমি? অবাক হলো নিশিতা। বলল, আমি আবার কি করলাম? আহারাব নিজের গলার দিকে আঙ্গুল তাক করলো, দাঁতে দাঁত চেপে বলল, গলায় আর কানে লিপস্টিকের দাগ লেগেছিল কেন? এমনি দুষ্টুমি করে করেছিলাম। কেন, আপনি মুছে যাননি? আহারাব তড়িৎ বেগে এগিয়ে গেল নিশিতার কাছে, দুই বাহু খামচে ধরল। তার বলল, এটা তো আমার দুষ্টুমি মনে হয়। তোমার জন্য আজ আমাকে কতটা অপমান সহ্য করতে হয়েছে জানো? অফিসে সবাই হাসাহাসি করছিল আমাকে নিয়ে। চোখ দুটো ছলছল করে উঠল নিশিতার। অভিমান হলো তার। আসলে প্রিয় মানুষটার রাগেই 2-4 কথা শুনলেই আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা। নিশিতারও হয়েছে তাই, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম আপনি মুছে গেছেন, সরি। কি বুঝতে পারো তুমি? আসলে নিজের বয়সের থেকে ছোট মেয়েকে বিয়ে করলে এই অবস্থায় হয়। হারে হারে টের পাচ্ছে এখন। এতদিন না বিয়ে করেছে আর না এত চালাস হয়েছে। কথাটা যেন তীরের মতো বিঁধল নিশিতার হৃদয়ে। আবারও একবার ক্ষতবিক্ষত হলো নিশিতার ছোট্ট মনটা। আহারাব কি তবে মনে করেছে সে নিশিতাকে বিয়ে করে ভুল করেছে? তাও একটা ছোট বিষয়, যেখানে সে নিজের অজান্তে একটা ভুল করে ফেলেছে। এবার আর নিশিতা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। টুপ করে গড়িয়ে পড়ল 2 ফোঁটা চোখের পানি। আহারাব উঠে দাঁড়ালো। সেও হতবাক। তার মুখ থেকে কি কথা বেরিয়ে গেল? এ তো কাল সব ঠিকঠাক ছিল তাদের মধ্যে, এর মধ্যে আবার কি হয়ে গেল? আহারাব মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল নিশিতা। আহারাবও বেরিয়ে এলো তার পিছু পিছু, কিন্তু ধরতে পারল না তাকে। তার আগেই নিশিতা আয়েশা বেগমের রুমে ঢুকে আটকে দিল। আহারাব দরজায় ধাক্কা দিল, বার কয়েক ডাক দিল নিশিতাকে, কিন্তু দরজা খুলল না কেউই। আহারাব কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল নিজের রুমে। সারা জীবন তো আর ওই রুমে বসে থাকতে পারবে না, বের হয়ে আসতেই হবে। তখন না হয় বুঝিয়ে বলা যাবে তাকে। রাত 12টা ছুঁই ছুঁই নিশিতা রুমে আসেনি এখনো।
ওই রুম থেকে বেরও হয়নি একবারও, খেতেও আসেনি আজ। মেয়েটা ওর সাথে রাগ করে খেলোও না আজ। আহারাবের মুখেও খাবার রোচেনি। খাবার টেবিলে নিশিতাকে না দেখে উঠে পড়েছিল সে। সবাই অনেকবার বলার পরও খায়নি সে। তার ময়না পাখি তার উপর রাগ করে খাবে না, সেখানে সে খেয়ে নিবে কিভাবে? আয়েশা বেগম রুম থেকে বেরিয়েছে কয়েকবার। এই যেমন খাবার সময় বেরিয়েছে, তখনই আহারাব ওই রুমে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু ঢুকতে পারেনি। আয়েশা বেগম দরজাটা একটু ফাঁক করে বেরোতে আবার দ্রুত দরজা আটকে দিয়েছে নিশিতা। তাকে ঢোকার মতো কোনো সুযোগই দেয়নি। আহারাব মায়ের আঁচল ধরে ঘুরছে কয়েকবার, কিন্তু যতবারই সে নিশিতার কথা কিছু বলেছে, আয়েশা বেগম উত্তর দিয়েছে। তোর বউ, তুই বস। আহারাবের এবার সত্যি সত্যি মনে হচ্ছে এটা সত্যি তার মা তো, নাকি তাকে কুড়িয়ে এনেছে কোথাও থেকে। আহারাবের বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে তাকে খেপানোর জন্য বলতো, তোমাকে আমরা কুড়িয়ে এনেছি। তখন আহারাবের সে কি কান্না, সত্যি কুড়িয়ে আনেনি তো তাকে। বিছানায় শুয়ে ছটফট করেছে আহারাব। ভিতরে ভিতরে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কিভাবে অমন একটা কথা তার মুখ থেকে বেরিয়ে গেল? তাছাড়া রুমটাও খালি খালি লাগছে আজ। নিশিতা ছাড়া যে তার রুম, এমনকি সে নিজেও অসম্পূর্ণ। বিয়ের পর একদিনও নিশিতাকে ছাড়া ঘুমায়নি সে। উঠে দাঁড়ালো আহারাব। আবার এলো আয়েশা বেগমের রুমের সামনে। দরজায় টোকা দিতে গিয়ে থেমে গেল সে। এত রাতে মায়ের রুমের দরজায় এভাবে টোকা দেওয়া ঠিক হবে? মনের সব ইতস্তত বোধকে দূরে ঠেলে এবার দরজায় টোকা দিয়েই দিল আহারাব। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। আবার সে টোকা দিল দরজায়, কিন্তু এবারও কেউ সাড়া দিল না। বার কয়েক দরজায় ধাক্কা দেওয়ার পরও দরজা খুলল না কেউ। আশাহত হলো আহারাব। নিশিতাকে দেখছে না সে সেই কখন থেকে। কলিজাটা একটু পরপর ছ্যাঁত করে উঠেছে। আহারাব নিজের রুমে চলে গেল। মনকে বোঝালো হয়তো ঘুমিয়ে পড়েছে, কালকে সকালে দেখা যাবে। তারপরও যদি নিশিতার দরজা না খুলে, তাহলে সেই দরজা ভেঙে ফেলবে আহারাব। যে দরজা তার আর নিশিতার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, সেই দরজায় রাখবে না সে। ভোর হয়ে এসেছে। কেবলই চোখটা লেগে এসেছিল আহারাবের। সারা রাত নিজের রুম আর আয়েশা বেগমের রুম করতে করতে ঘুম হয়নি একটুও। দরজাটা খোলাই ছিল তার। তখনই হুড়মুড়িয়ে রুমের ভেতর ঢুকে পড়ল মাহবুব। হাঁপাতে হাঁপাতে আহারাবকে ডাক দিল। ভাইয়া ভাইয়া। আচমকায় মাহবুবের গলাপে লাফিয়ে উঠল আহারাব। বিছানায় উঠে বসলো সে। এই সকালে মাহবুবকে দেখে বিরক্ত হলো সে। বিরক্তিতে ভ্রু কুচকে শুধালো। কি হয়েছে? কি হয়নি তাই বলো। এত ভনিতে না করে সরাসরি বলো কি হয়েছে। ভাবি বাপের বাড়ি চলে যাচ্ছে। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল আহারাবের। একটু আগে চোখ খেয়ে জড়ো হওয়া সব ঘুম যেন উবে গেছে তার। সাথে সাথে রাগে চোয়াল শক্ত হয়ে এলো আহারাবের। এইটুকু কারণে নিশিতা তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে? স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝগড়া তো হবেই, তাই বলে কি বাপের বাড়ি চলে যেতে হবে? আহারাব বিছানা থেকে নেমে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো বাড়ির বাইরে। নিশিতা গাড়ির ভেতরে ঢুকে বসে আছে। সামনে ড্রাইভিং সিটে মেহেরাব বসে আছে। নিশিতা তাকে বারবার গাড়ি স্টার্ট দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে, কিন্তু মেহেরাব আহারাবকে আসতে দেখে গাড়ি থেকে নেমে ছুটে পালালো। সে কিছুতেই রাজি ছিল না নিশিতার কথায়, কিন্তু নিশিতা সকাল সকাল তার ঘুম ভাঙিয়ে জোর করে এখানে নিয়ে এসেছে। আহারাব গাড়ির দরজা খুললো, দাঁতে দাঁত চেপে বলল, কোথায় যাচ্ছ তুমি? নিশিতা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। উত্তর দিল না কোনো। আহারাব ধমকে উঠল, বলল, কথা বলছো না কেন? নিশিতা এবার ফিরে তাকালো আহারাবের দিকে, বলল, একদম ধমকাবেন না আমাকে। চলে যাচ্ছি আমি, থাকবো না আমি আপনার সাথে। নিজের থেকে ছোট মেয়েকে বিয়ে করে খুব পস্তাচ্ছেন, তাই তো আর পস্তাতে হবে না। আহারাব ভালোভাবে তাকালো নিশিতার দিকে। কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, এখনো চোখের কোণে পানি জমে আছে। এইটুকু বলতেও হেঁচকি তুলেছে 3 বার। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। আহারাবের কলিজাটা জ্বলে যাচ্ছে। তার জন্য নিশিতার এই অবস্থা। এই বিষয়টা নিয়ে এতটা রিয়াক্ট না করলেও পারত সে। নিশিতা তো ইচ্ছে করে কিছুই করেনি। শান্ত হলো আহারাব। নরম কণ্ঠে বলল, হ্যাঁ, নিজের থেকে ছোট মেয়েকে বিয়ে করে পস্তাচ্ছি আমি, আরো পস্তাবো। তুমি তো পস্তাচ্ছ না, তাহলে তোমার কি? তুমি চলে যাচ্ছ কেন? নিশিতা বোকা বোকা চোখে তাকালো আহারাবের দিকে। এর মানে কি তাকে নিয়ে কথা হচ্ছে আর তারই কিছু না? আহারাব এবার মোলায়েম কণ্ঠে বলল। নেমে এসো। নিশিতা মুখ ফিরিয়ে নিল, বলল, না, আমি থাকবো না আপনার সাথে। আহারাব আর দেরি করলো না 1 মিনিটও। নিশিতাকে কোলে তুলে নিল সে। হকচকিয়ে উঠল নিশিতা। মেহরাব আর মাহবুব হাতে তালি দিয়ে উঠল। আহারাব লম্বা লম্বা পা ফেলে নিশিতাকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজাটা আটকে দিল। নিশিতা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে। রুমে এনে নিশিতাকে বিছানায় বসিয়ে দিল। অতঃপর নিজেও বসে পড়ল পাশে। নিশিতা আবার উঠে যাওয়ার আগে জড়িয়ে ধরল তাকে। নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। অপরাধীর কণ্ঠে বলল, সরি, ভুল হয়ে গেছে আমার। মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল কথাটা, তাই বলে তুমি এতটা রাগ করবে? নিশিতা নাক টেনে টেনে বলল, মানুষ মনে মনে যেটা ভাবে সেটাই মুখ ফসকে বেরিয়ে যায়। আচ্ছা, মানছি আমি ভুল করেছি। তুমি আমায় শাস্তি দাও, তবে আমার কাছে থেকে, দূরে গিয়ে নয়। আমি আগেই বলেছি এই কথা, তবু কেন দূরে যেতে চাইছো আমার থেকে? আমি থাকবো না আর আপনার কাছে।
নিশিতাকে ছেড়ে দিল আহরাব। নিশিতার দুই ঠোঁটের উপর নিজের এক আঙ্গুল রাখলো, বলল, শ্শ্, এই কথা আর একবারও বলবে না। তুমি থাকবে, আমার কাছেই থাকবে। উঠে গেল আহরাব। ড্রেসিং টেবিলের সামনে থেকে লাল রঙা লিপস্টিকটা নিয়ে এলো, বাড়িয়ে দিল নিশিতার দিকে, বলল, নাও, এটা পরে শুধু আমার গলায় না, সারা শরীরে, মুখে চুমু দাও। তারপর তোমার ঠোঁটের ছাপ নিয়ে সারা দুনিয়া ঘুরে আসবো, প্রমিস। নিশিতা একবার তাকালো আহরাবের দিকে, অতঃপর উঠে দাঁড়ালো। দরজা খুলতে যাবে তার আগেই পথ আগলে দাঁড়ালো আহরাব, বলল, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। জানো, কাল রাতে তোমাকে ছাড়া কতটা অসহ্য লেগেছিল আমার। নিশিতা আবারও মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আহরাব ঘুরে গেল সেদিকে। নিশিতার গাল দুটো নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল, কথা বলবে না আমার সাথে? নিশিতা কথা বলল না কোনো। আহরাব আবারও বলল, ও ময়না পাখি, ময়না পাখি গো। নিশিতা অন্যদিকে তাকিয়ে নাক টেনে চলেছে। আহরাব তাকে আগলে নিল নিজের বুকে। নিশিতা ডুকরে কেঁদে উঠল। আহরাব ব্যাকুল কণ্ঠে শুধালো, প্লিজ কেঁদো না ময়না পাখি। সরি, আমি যা বলেছি রাগের মাথা মুখ ফসকে বলে ফেলেছে। এই ব্যাপারে কখনো বলবো না, থামো এবার। থামলো না নিশিতা। আহরাব আবার বলল, আচ্ছা, আমার ভুল হয়েছে। এর জন্য তুমি যে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব, তবু আর কেঁদো না। নিশিতা মুখ তুলল আহরাবের বুক থেকে, নাক টেনে টেনে বলল, আমি এই রুমে ঘুমাবো না, আর আজ থেকে আমি অন্য রুমে ঘুমাবো। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তুমি অন্য রুমেই ঘুমাবে। এখন তো কান্না থামাও। নিশিতা কান্না থামিয়ে ভ্রু কুচকে তাকালো আহরাবের দিকে। এত সহজে মেনে নিল আহরাব? এত সহজে তো সবটা মেনে নেওয়ার পাত্র নয় সে। সন্দেহ জাগলো নিশিতার মনে। তবে সে ততটা পাত্তা দিল না সেদিকে। হয়তো তার রাগ ভাঙানোর জন্য এত সহজে আহরাব মেনে নিয়েছে সবটা। নিশিতা ভিন্ন রুমে বিছানা গুছিয়ে কেবলই শুয়েছে। এখনও পর্যন্ত আহরাবের মুখও হয়নি একবারও। নিশিতা বিছানায় শুয়ে শুয়ে কারণ খুঁজছে আহরাবের কি হলো। সে তো এমন মানুষ নয়, তাহলে আজ কি হলো? হঠাৎই দরজায় টোকা পড়ল নিশিতার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। অমনি ঝড়ের বেগে রুমে ঢুকে দরজা আটকে দিল আহরাব। আবার ঝড়ের গতিতেই শুয়ে পড়ল বিছানায়। নিশিতা ভ্রু কুচকে তাকালো সেদিকে, বিছানার কাছে গেল, বলল, আপনি এ রুমে কেন, আর এখানে শুয়েছেন বা কেন? আহরাব এক টান মারল নিশিতাকে হাত ধরে। নিশিতা হুমড়ি খেয়ে পড়ল আহরাবের বুকের উপর। আহরাব এক হাতে জড়িয়ে ধরল নিশির কোমর, অন্য হাত রাখলো নিজের মাথার নিচে, বলল, তুমি বলেছিলে ভিন্ন রুমে ঘুমাবে, আমার সাথে ঘুমাবে না, বা আমি এই রুমে আসতে পারবো না, একবারও বলনি। নিশিতা অবাক হলো, কি ধূর্ত এই লোক। নিশিতা ওঠার চেষ্টা করলো, বলল, ছাড়ুন, এভাবে ধরে রেখেছেন কেন? না, ছাড়বো না। লজ্জা করে না নিজের বয়সের থেকে এত ছোট একটা মেয়েকে বিয়ে করে তার সাথে আবার এসব সব সময় এমন লুচুগিরি করছেন? না, একটুও করে না। বউয়ের সাথে লুচোগিরি করবো না তো কার সাথে করবো? বউ হয়তো লুচোগিরি করার জন্য। ছাড়ুন আমাকে। আহরাব আলতোভাবে চুমু খেলো নিশিতার মাথায়, বলল, সরি ময়না পাখি, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, মুখ থেকে বের হয়ে গেছে। তুমি চাইলে এক্ষুনি আমার জিহ্বা কেটে নাও। জিহবাটা বের করে ধরল আহরাব। নিশিতা সেদিকে তাকালো একবার, অতঃপর চোখ নামিয়ে নিল। কথা বলল না কোনো। চুপটি করে মাথা এলিয়ে দিল আহরাবের বুকের উপর। আহরাব হাত বুলিয়ে দিল নিশিতার চুলের ভাঁজে। অপরাধীর কণ্ঠে বলল, আমার উপর রাগ করে থেকো না ময়না পাখি, তুমি রেগে থাকলে আমার ভীষণ কষ্ট হয়। কাল সারা রাত ঘুম হয়নি, ঠিকভাবে খেতে পারিনি একটু। চারদিকে কেমন শূন্য শূন্য লাগে, বুকের মধ্যে হাহাকার লেগে যায়। নিশিতা মন দিয়ে শুনল কথাগুলো, অতঃপর ডুকরে কেঁদে উঠল, বলল, আপনি কিভাবে কাল ওই কথাগুলো বললেন জানেন কতটা কষ্ট হয়েছে আমার? ওই কথাগুলো যখন বলেছিলেন তখন মনে হচ্ছিল কেউ তীর ছুঁড়ে আমার কলিজাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সরি ময়না পাখি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করো আমাকে। এমন ভুল আমি আর কখনো করবো না, প্রমিস। নিশিতা মাথা তুলল। আহরাবের চোখের দিকে তাকিয়ে নাক টেনে টেনে বলল, সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি। এখন একটা চুমু খাও আমাকে। পারবো না। যে চুমু নিয়ে এত কাহিনী, সেই চুমু আপনাকে আমি আর কখনো খাবো না। তার মানে এখনো তুমি আমাকে মাফ করনি? বললাম তো ভুল হয়ে গেছে আমার, জাস্ট একটা চুমু দাও। নিশিতা কিছু বলল না, আর চুমুও খেলো না। আহরাব বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে দিল, বলল, একটা চুমু খাও না। এই দেখো, তোমার চুমুর অভাবে একদিনেই আমি কেমন শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে, মুখে অরুচি দেখা দিয়েছে, খেতে পারছে না কিছু, চোখের পাওয়ার কমে গেছে, সবকিছু কেমন ঝাপসা দেখছে, শরীর দুর্বল লাগছে। আহরাবের অযৌক্তিক কথা শুনে হেসে ফেলল নিশিতা। চুমুর অভাবে আবার কারো এমন হয়? এই লোকের সবসময় যত সব আজগুবি কথাবার্তা। নিশিতার হাসি দেখে আহরাবও ঠোঁট টেনে হাসলো, বলল, হেসেছ তো ফেসেছ, এখন একটা চুমু খাও তাড়াতাড়ি।
নিশিতা মুখটা একটু উঁচিয়ে চুমু খেলো আহারাবের এক গালে। আহারাব বলল, এখানে চুমু খেলে হবে না, ঠোঁটে চুমু খাও। দেখছো না ঠোঁট দুটো কেমন ফেটে গেছে? নিশিতা এলোমেলো দৃষ্টি ফেললো, লজ্জালু ভাব নিয়ে বলল। পারবো না আমি। আহারাব কান্না কান্না ভাব নিয়ে বলল, আমি ব্যর্থ, ভীষণভাবে ব্যর্থ। একজন এমপি হয়ে এত কিছু করে আমি আমার বউয়ের লজ্জা ভাঙাতে পারিনি। আমি আমার বউয়ের লজ্জা ভাঙাতে ব্যর্থ। নিশিতা আলতোভাবে একটা কিল মারল আহারাবের বুকে, বলল, আপনি একটা জাতা। কেটে গেছে বেশ অনেকটা দিন। নিশিতা আর আহারাবের সম্পর্কের উন্নতি হয়েছে বেশ। তারা একজন আরেকজনকে যেন চোখে হারায় ক্ষণে ক্ষণে। নিশিতা ওকালতি পড়ছে, ভবিষ্যৎ উকিল তিনি। আহারাবও তার পড়াশোনা নিয়ে সচেতন বেশ। আহারাব পার্টি নিয়ে দৌড়াদৌড়িতে আছে বর্তমানে, বেশ ব্যস্ত সময় পার করছে। সংসদে মেয়াদ শেষ প্রায়, সামনে আবার নির্বাচন। এবারও নির্বাচনে দাঁড়াবেন তিনি এবং জেতারও সম্ভাবনা রয়েছে। সারাদিন পর বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিল আহারাব। নিশিতা ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছিল। আহারাবকে দেখে এগিয়ে এলো সে, পাশে বসলো। আহারাব মাথাটা উঠিয়ে নিশিতার কোলে রাখলো, বলল, বলবে কিছু? নিশিতা ইতস্তত করছো বেশ। আহারাব ভালোভাবে তাকালো নিশিতার দিকে, বলল, এমন কেন করছো? তোর কিছু বলা থাকলে বলে ফেলো, আমার কাছে এত ইতস্ততা কিসের? একটু হাসপাতালে নিয়ে যাবেন? অসুস্থ কে? না, আমি নিজে একটু ডাক্তার দেখাতাম আর কি। দ্রুত উঠে বসলো আহারাব। নিশিতার কপালে গলায় হাত ছোয়ালো, অস্থির হয়ে বলল, কি হচ্ছে তোমার? শরীর খারাপ? জ্বর এসেছে? নিশিতা আহারাবের হাতটা সরিয়ে দিল, বলল, সে আগে হাসপাতালে যাই, তারপর বলবো। হাসপাতালে গিয়ে কেন? তুমি অসুস্থ হলে আমাকে হাসপাতালে গিয়ে কেন যেতে হবে? চুপ করুন, আগে ডাক্তারের কাছে নিয়ে চলুন আমাকে। আহারাব টেবিলের উপর থেকে মোবাইলটা উঠালো, দেখলো রাত 11টা বেজে গেছে। এত রাতে ভালো ডাক্তার পাওয়া যাবে না। সে নিশিতার দিকে তাকিয়ে বলল, এখন তো রাত বেশি হয়ে গেছে, কাল নিয়ে যাব। নিশিতা মৃদু স্বরে বলল, আচ্ছা। ডাক্তারের চেম্বারে বসে আছে আহারাব আর নিশিতার সামনে তাদের রিপোর্ট দেখছে একজন প্রবীণ নারী ডাক্তার। পরনে সাদা শাড়ি, নাকের উপর ঝুলে আছে একটা চশমা, চামড়ায় ভাঁজ পড়েছে কিছুটা। সে রিপোর্ট দেখছে আর মাঝে মাঝে ভ্রু কুঁচকে নিশিতা আহারাবের দিকে তাকাচ্ছে। আহারাবের বুকের মধ্যে হাতুড়ি পেটা করছে। একে তো নিশিতা ঠিক কি অসুস্থ একবারও বলেনি তাকে, এত করে জিজ্ঞাসা করলো কাল রাত থেকে, তাও বলল না। এখন এই ডাক্তারও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর ডাক্তার মুখ খুললো, হাসি মুখে বলল, মিস্টার আহরাব ইস্তিয়ার, আপনার স্ত্রীর প্রেগন্যান্সির 8তম সপ্তাহ চলছে। কথাটা শুনে আহারাব যেন থম মেরে গেল। নিশিতা চুপচাপ বসে আছে পাশেই, আর চোখে দেখছে আহারাবকে, কিন্তু আহারাব প্রতিক্রিয়াহীন। তবে কি তার প্রেগন্যান্সিতে খুশি হয়নি? আহারাব কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। আহারাব হাসি মুখে ডাক্তারের কাছ থেকে সব বুঝে বিদায় নিয়ে সেখান থেকে চলে এলো। বিছানায় বসে আছে নিশিতা, আর আহারাব পুরো ঘরময় শুধু পায়চারি করে বেড়াচ্ছে। নিশিতা শুধু চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছে আহারাবের কার্যকলাপ। সেই হাসপাতাল থেকে এখন পর্যন্ত আহারাব একটা কথাও বলেনি নিশিতার সাথে। নিশিতা বারবার কেসে উঠেছে, আহারাবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, কিন্তু সে তো কোনো পাত্তাই দিচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আহারাব তার নীরবতা ভাঙল, বলল, এ কি করলে ময়না পাখি? আমাকে তুমি বাবা বানিয়ে দিলে? কেন, আপনি খুশি হননি? আহারাব নিশিতার পাশে এসে বসলো, তার নরম হাত দুটো নিজের মুঠোয় পুড়ে নিয়ে বলল, হয়েছে মানে? আলবাত হয়েছে। তাহলে এতক্ষণ এত ঢং করলেন কেন? অবাক হলো আহারাব, বলল, কই এতক্ষণ আমি কি করেছি? আমি তো এতক্ষণ কিছু বলিনি। সেই তো বলেননি কেন? এতক্ষণ আমি ভেবেছি। কি এমন ভেবেছেন? ভাবলাম কত কিছু মিষ্টি বিতরণ করব, কাকে কাকে জানাবো। তোমার বাবা মাকে আজই আসতে বলবো এই বাড়িতে। আমার বাচ্চার জন্য শপিংয়ে যাব, ছোট ছোট জামা জুতা কিনবো, অনেক খেলনা কিনবো, পুরো ঘর সাজিয়ে দেবো খেলনা দিয়ে। নিশিতা ফ্যাল করে তাকিয়ে আছে আহারাবের দিকে। এই একটু সময়ে কত পরিকল্পনা করে ফেলেছে সে। আসলেই মানুষটা এমন, কে বলবে আহারাব ইশতিয়াত ভিতরে ভিতরে এতটা বাচ্চামো দিয়ে ভরা। নিশিতা মৃদু হাসলো, আহারাবের হাতটা নিয়ে আলতোভাবে নিজের পেটের উপর রাখলো, বলল, আমাদের সন্তান। আহারাব একটু ঝুঁকে নিশিতার পেটের কাছে মুখটা নিল, বলল, তাড়াতাড়ি চলে এসো, তোমার মাম্মাম আর আমি অপেক্ষা করছি তোমার। পাপা, পাপা, আমিও যাব তোমার সাথে অফিসে। আফিয়ার আধো আধো কণ্ঠে থমকে দাঁড়ালো আহারাব। আফিয়ার 3 বছর চলছে। মেয়েকে ছেড়ে কোথাও একটু নড়তেও পারে না আহারাব। মেয়েটাও হয়েছে ভীষণ বাবার পাগল, সারাদিন শুধু বাবার বাবা। মাকে যেন তার মনেই পড়ে না। মেয়েকে ঘুমে দেখে আহারাব লুকিয়ে লুকিয়ে ছুটছিল অফিসে যাবে বলে, কিন্তু তার আগেই মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে। আহারাব অসহায় চোখে তাকালো নিশিতার দিকে। নিশিতা ঠোঁট টিপে হাসছে। নিশিতাকে হাসতে দেখে আহারাব বলল, তুমি হাসছো? আমার দুঃখে তোমার হাসি পাচ্ছে? নিশিতা হাসি থামিয়ে বলল, না, মোটেই না। আপনার আবার দুঃখ কিসের? মেয়ে তো আপনার।
সবসময় বাপ মেয়ে জোট বেঁধে আমাকে জ্বালিয়ে মারেন, তো এখন মেয়েকে সাথে নিয়ে যান। এখন এত কষ্ট কেন? আহরাব মেয়ের কাছে গিয়ে বসলো, বলল, মাম্মাম, আমি অফিস যাচ্ছি, তুমি বাসায় থাকো। আমি আসার সময় তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো। আমার চোখের চাই না, আমি তোমার সাথে অফিসেই যাব। ছোটরা অফিসে যায় না মাম্মাম, বড় হলে তোমাকে অফিস নিয়ে যাব, কেমন? আফিয়া উঠে দাঁড়ালো, ছোট ছোট দুইটা হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরলো আহরাবের, আদুরে কণ্ঠে বলল, এই দেখো পাপা, আমি কত বড় হয়ে গেছি, এখন আমাকে নিয়ে চলো। কোনোভাবেই মেয়েকে রেখে অফিসে যেতে পারল না আহরাব। শেষমেশ মেয়ের কান্নাকাটির কাছে নত হয়ে তাকে নিয়ে অফিসে ছুটল। আহরাব গাড়ি চালাচ্ছে আর আফিয়া পাশে বসে গাড়ির জানালা থেকে বাইরের শহর দেখছে। হঠাৎই সে চিল্লিয়ে উঠল, বলল, পাপা, পাপা, নীলাম্মি, নীলাম্মি। আফিয়ার কথায় ভ্রু কুচকে তাকালো আহরাব। লিনা এখানে আসবে কোথা থেকে? মেয়ের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো সে, অমনি চমকে উঠল, দ্রুত গাড়ি থামিয়ে দিল। লিনা বসে আছে কোনো এক পুরুষের কাঁধে মাথা রেখে। আহরাব ভালো করে দেখলো, অবাক হলো, আরে এ তো জিসান। ও তাহলে 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 এত দূর চলে গিয়েছে এরা। আহরাব গাড়ি থেকে নামলো, লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো লিনার কাছে। তাদের দুজনের প্রেম আলাপে এতটাই মগ্ন যে একবারও খেয়াল করেনি আহরাবকে। আহরাব দুই হাত দিয়ে দুজনার কান টেনে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল দুজনাই। সামনের দিকে তাকাতেই আটকে উঠল। জিসানের গলা যেন শুকিয়ে গেছে। ঢোক গিলে সে তাকালো লিনার পানে, তারও ঠিক একই অবস্থা। দুজনেরই ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আহরাবকে এমনি জমের মতো ভয় পায় তারা, তার উপর আজ ধরা পড়বে তো পড়বে, এর কাছেই ধরা পড়াচ্ছিল। লিনা কোনো রকম জোরপূর্বক একটু হেসে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, কোনো আসলে নকল নেই, আগে বাড়ি চলো, তারপর তোতে দেখে নিচ্ছি আমি। দুটোকে টেনে গাড়িতে বসিয়ে দিল আহরাব। অফিসে যাওয়া চুলোই যাক, বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নিল সে। মাঝে আবার আশরাফ সাহেবকে কল করে সপরিবারে তাড়াতাড়ি তাদের বাড়িতেও আসতে বলেছে। লিনা আর জিসান ঢোক গিলছে অনবরত। আজ তাদের কপালে কি আছে কে জানে। আফিয়া তার ছোট ছোট চোখ বুলিয়ে বারবার পেছনের দিকে তাকাচ্ছে, দেখছে দুজনকে। বাড়িতে গোল মিটিং বসেছে, বাড়ির সব বড়রা কথা বলছে লিনা আর জিসানকে নিয়ে। সামনেই দাগি আসামির মতো দাঁড়িয়ে আছে তারা দুজন, যদিও তাদেরকে এখনো কেউ কিছুই বলেনি। সেই কখন থেকে এভাবেই দাঁড়িয়ে করিয়ে রাখা হয়েছে তাদের দুজনকে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে দুজনার। বেশ কিছুক্ষণ পর আহারাব বলে উঠল, জিসান, হকচকিয়ে উঠল জিসান, বলল, জি বস। ভালোবাসিস নীলাকে? জি বস। বিয়ে করতে চাস ওকে? জি বস। আহারাব আশরাফ সাহেবের দিকে তাকালো, বলল, আমার কি কোনো দ্বিমত রয়েছে মামা? যেখানে তোমার মত রয়েছে সেখানে আমার কোনো দ্বিমত নেই। আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর। তাহলে আর কি, বিয়ের ব্যবস্থা করো সবাই। খুশিতে চকচক করে উঠল লিনা। জিসানের চোখগুলো এতক্ষণ শুধু শুধুই ভয় পাচ্ছিল তারা। স্বস্তির নিঃশ্বাস ফেললো দুজনই। বাড়িতে লিনা আর জিসানের বিয়ে তোড়জোড় চলছে। আহারাব বেশ ব্যস্ত সময় পার করছে। মেয়েও তার সাথে ঘুরে ঘুরে তদারকি করছে সবকিছুর। নিশিতার যেন কোনো অস্তিত্ব নেই বাপ মেয়ের মধ্যে, তাকে পাত্তাই দিচ্ছে না কেউ। নিশিতার বাড়ির অন্য দুই বউ মেহরাব আর মাহবুবও বিয়ে করেছে। তাদের দুই বউ আয়েশা বেগমের হাতে হাতে কাজ করছে। নিশিতা আবার মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে বাবা মেয়েকে। তখনই বাড়িতে আগমন ঘটল পুলিশের। ভ্রু কুচকে এলো আহারাবের, বলল, হঠাৎ আপনারা? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আহরাব ইস্তিয়াব। অবাক হলো আহারাব, বলল, মানে? আজাদ শেখকে হত্যার দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো মিস্টার আহরাব ইস্তিয়াব। অবাকের মাত্রা যেন আরো বেড়ে গেল আহারাবের। অবাক কণ্ঠে বলল, আজাদ শেখ খুন হয়েছেন? কখন, কিভাবে? সে তো আমাদের থেকে ভালো আপনি জানবেন। মানে কি? আপনি কাল আজাদ শেখের সাথে দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম তো, তাতে কি প্রমাণ হয় আজাদ শেখকে আমি খুন করেছে? আপনি আসার পর আর কেউ আজাদ শেখের বাড়িতে যায়নি। তার বাড়িতেও এই মুহূর্তে কেউ থাকে না। তার স্ত্রী সন্তান সবাই এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে। আর সকাল সকালই তার বাড়িতে তার লাশ পাওয়া গেছে। তাই এখন পর্যন্ত সন্দেহের তীরটা আপনার দিকেই। মাফ করবেন, কিন্তু আপনাকে আমাদের সাথে যেতে হবে। আয়েশা বেগম ছুটে এলেন, বললেন, কোথায় নিয়ে যাবেন আমার ছেলেকে? আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। তা বললে তো হবে না। এটা শহরের এক মানুষের খুনের কেস, ছোটখাটো কোনো কেস নয়। আফিয়া আঁকড়ে ধরল বাবাকে, বলল, আমার পাপাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার পাপা কোথাও যাবে না। আহারাব চোখ দিয়ে ইশারা করলো। মেহরাব আহারাবের কাছ থেকে টেনে নিল আফিয়াকে। আফিয়া হাউমাউ করে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলল, পাপা, পাপা, আমি পাপার কাছে যাব। আহারাব তাকালো মেয়ের দিকে, বলল,
আমি এখনই তোমার এই আঙ্কেলের সাথে একটা কথা বলে চলে আসবো। তুমি ততক্ষণ তোমার চাচুর কাছে থাকো মাম্মাম। নিশিতা ভরসার হাত লাগলো আহারাবের কাঁধে, চোখ দিয়ে ইশারা করে বুঝালো কিচ্ছু হবে না। আহারাব তার মায়ের দিকে তাকালো, বলল, মা তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। অতঃপর পুলিশ অফিসারের দিকে তাকালো। আহারাব বলল, চলুন আপনারা। মুহূর্তে বিয়ে বাড়িতে নেমে এলো বিষাদের ছায়া। আহারাবের অবর্তমানে বিয়ের কথা ভাবতেই পারছে না কেউ। নিশিতার চোখের কোণে চিকচিক করছে অশ্রুকণা, কিন্তু নিজেকে শক্ত রেখেছে সে। যেভাবেই হোক আহারাবকে নির্দোষ প্রমাণ করে সম্মানে বাড়ি ফিরিয়ে আনবে তাকে। 3 দিন পরই আহারাবের কেস উঠল কোর্টে। মূলত নিশিতার দৌড়াদৌড়িতে এত তাড়াতাড়ি কেসটা কোর্টে উঠাতে পেরেছে, তার উপর শহর একজন নামজাদা এমপি বলে কথা। এই 3 দিন যে কিভাবে কেটেছে নিশিতার তা একমাত্র সেই জানে। 3টা দিন মানুষটা থেকে দূরে আছে, কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। বিয়ের পর এভাবে এই মানুষটা থেকে দূরে থাকা হয়নি একবারও। মানুষটা তাকে কখনো দূরে যেতেই দেয়নি। বিয়ের পরে যেই কয়বার বাপের বাড়ি গেছে সেখানেও সাথে গেছে এই মানুষটা, আবার সাথে করে নিশিতাকে নিয়ে এসেছে। তখন বিরক্ত হলেও এখন বেশ ভালো বুঝতে পারছে এই মানুষটার শূন্যতা। তবুও করার কিছুই নেই। কোর্টে তাকে নির্দোষ প্রমাণিত করে তবে বাড়ি ফিরিয়ে আনা হবে আহারাবকে। মাথা উঁচু করে বাড়ি ফিরবে সে। আফিয়া সারা দিন রাত শুধু পাপা পাপা করে কেঁদে যাচ্ছে। আয়েশা বেগমও আঁচলে মুখ লুকিয়ে কাঁদে ক্ষণে ক্ষণে। নিশিতা কোর্টে দাঁড়িয়ে আছে, পরনে তার উকিলের সাজ। আজ যেন এক কঠিন লড়াই নেমেছে সে। যেভাবেই হোক আহারাবকে তার নির্দোষ প্রমাণ করতে হবে। না হয় নিজের উকিল হওয়ার মানে কি যদি তার সামনে তার ব্যর্থতার জন্য প্রিয় মানুষটার শাস্তি পেতে দেখতে হয়। আহারাবের কেসটা সেই লড়বে এবং জিতবেও। আদালতের চারিদিকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। বাড়ির সবাই এসেছে এখানে। আফিয়া বসে আছে আয়েশা বেগমের কোলের উপর। পুলিশ আহারাবকে নিয়ে আদালতে ঢুকলো। মুখের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল নিশিতার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে। দুদিনে মুখটা কেমন শুকিয়ে গেছে মানুষটার। চোখ দুটো ছলছল করে উঠল তার। আহারাবও তাকিয়ে রয়েছে তার প্রিয়তমা স্ত্রীর দিকে। বুকের মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো দেখে বুঝতে পেরেছে মেয়েটা এই 2 দিনে কেঁদেছে অনেক। আহারাবকে দেখে আফিয়া পাপা পাপা করে হাত বাড়িয়ে দিয়েছে। আহারাব তাকালো সেদিকে। তারও ইচ্ছে করছে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে নিতে, কিন্তু পারছে না। তার হাত যে বাধা। বাবাকে কোলে নিতে না দেখে মেয়েটা কেঁদে উঠল। মাহবুব তাকে নিয়ে বাইরে চলে গেল। মেয়েটা এখানে যতক্ষণ থাকবে শুধু কেঁদেই যাবে। আহারাবকে উঠানো হলো কাঠগড়ায়। কেস শুরু হলো। বিরোধী পক্ষের উকিল মিস্টার তার প্রমাণগুলো পেশ করতে শুরু করলো একে একে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে আহারাব বেরিয়ে আসার পর আজাদ শেখের বাড়িতে আর কেউ ঢোকেনি। আর পরের দিন সকালে সেই রুমে আজাদ শেখের মৃতদেহ পাওয়া গেছে। নিশিতা উঠে দাঁড়ালো, শক্ত কণ্ঠে বলল, অবজেকশন ইওর অনার, আমার মক্কেল বেরিয়ে আসার পর সেখানে আর কেউ ঢোকেনি। এতে কি প্রমাণিত হয়ে যায় আমার মক্কেলই এই খুনটা করেছেন? মিস্টার আহমেদ তাকালো নিশিতার দিকে, তাচ্ছিল্যের কণ্ঠে বলল, সেখানে যদি আপনার স্বামী আপনার মক্কেল ছাড়া আর কেউ না এগিয়ে থাকে, তাহলে কি ভূতে খুন করবে ভিকটিমকে? নিশিতা একটা সিসিটিভি ফুটেজ ওপেন করলো। তার বাড়ির সিসিটিভি ফুটেজ। বলল, সবাই ভালোভাবে সিসিটিভি ফুটেজটি খেয়াল করবেন। এটা আমার বাড়ির সিসিটিভি ফুটেজ। নিরাপত্তার জন্য আমাদের সম্পূর্ণ বাড়ি সিসিটিভি বসানো রয়েছে। এটা আমাদের রুমের সামনের সিসিটিভি ফুটেজ। ব্যক্তিগতভাবে আমার মক্কেল আমার স্বামী রুমে ঢুকেছে। কর্নারে খেয়াল করুন, তখন রাত 9টা বেজেছিল। আর আজাদ শেখের বাড়ি থেকে বেরিয়েছে রাত 8টার দিকে। আর ময়না তদন্তের রিপোর্ট অনুসারে আজাদ শেখের মৃত্যু হয়েছে আনুমানিক রাত 1টা থেকে 2টার দিকে। আমার স্বামী 9:30-এ যে রুমে ঢুকেছে, তারপর আর রুম থেকে বের হয়নি। তাহলে সে খুনটা করলো কখন? মিস্টার আহমেদ প্রতিবাদ করলো। বলল, তাহলে খুনটা করলো কে? নিশ্চয়ই কোনো ভূত করেনি। আর একমাত্র আপনার মক্কেলে গিয়েছিল আজাদ শেখের বাড়িতে। নিশিতা কণ্ঠ কিছুটা খাদে নামালো। বলল, তা অবশ্যই করেনি। ভূতের মানুষের মতো অত বুদ্ধি কই। আমার স্বামী গতকাল সারা রাত আমার সাথেই ছিল। এখন আমি তো বেডরুমে সিসিটিভি লাগাইনি। না হয় আপনাকে দেখাতে পারতাম যে আমার স্বামী খুন করতে ব্যস্ত নয়, আমার সাথে ব্যস্ত ছিল। নিশিতার কথা শুনে কেটে উঠল মিস্টার আহমেদ। নিশিতা নিজেও হতভম্ব, মুখ ফুসকে যা তা কথা বেরিয়ে যাচ্ছে। আসলে এটা হলো আহারাবের সাথে থাকার সাইড এফেক্ট। এই বদ ঠোঁটকাটা লোকের সাথে থাকতে থাকতে সেও দিন দিন ঠোঁটকাটা হয়ে যাচ্ছে। নিশিতার সামনের দিকে তাকালো, আবার বিচারকের অনুমতি চেয়ে বলল, অনুমতি দিলে আমি সাবিনা ওরফে মিসেস মিজানকে কাঠগড়ায় একবার ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। মিসেস মিজান কাঠগড়ায় এসে দাঁড়ালেন। আজ তার পরনে একটা সুতির শাড়ি, শরীরে ঢাকা ব্লাউজ, বারবার ঘাম মুছছেন শাড়ির আঁচলে। নিশিতা বলল, এত ঘামছেন কেন মিসেস মিজান? মেকি হাসলো। মিসেস মিজান বলল, খুব গরম তো, তাই আর কি। তা আজ যে বেশ শরীর ঢাকা পোশাক পরলেন, গরমে সুবুদ্ধি উদয় হলো নাকি? যাক,
ওদিকে আর না যাই, এখন আসল কথায় আসি। আপনি রাত 12টার দিকে আজাদ শেখের বাড়িতে কি করছিলেন? ঘাবড়ে গেল মিসেস মিজান। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। শাড়ির আঁচলে ঘাম মুছলো, বলল, কোথায়, কবেই? আমি আজাদ শেখের বাড়িতে যাব কেন? নিশিতা ভ্রু টান করে তাকালো মিসেস মিজানের দিকে, বলল, তাহলে আপনি বলছেন আপনি আজাদ শেখের বাড়ি যাননি? মিসেস মিজান আমতা আমতা করে জবাব দিল। না। নিশিতা আবারও একটা সিসিটিভি ফুটেজ প্লে করলো, বলল, সবাই লক্ষ্য করে দেখবেন, এটা আজাদ শেখের বাড়ির পিছনের দিকে সিসিটিভি ফুটেজ। যদিও এটা রাস্তার ওপরের দিকে বসানো ছিল, তাই তেমন কেউই জানতো না এই ক্যামেরার সম্পর্কে। একটু থামলো নিশিতা, আবার বলল, ভালোভাবে দেখুন, উপরের কর্নারে সময় দেখা যাচ্ছে 12টা 3। একজন নারী শাড়ি পরিহিত ঢুকছে আজাদ শেখের বাড়িতে। অবশ্যই নারীটি কে আমাকে বলে দিতে হবে না, আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। তাহলে নিশিতা তাকালো বিপরীত পক্ষের উকিলের দিকে, বলল, তাহলে আমার স্বামী চলে আসার পরও ওখানে আরও একজন গিয়েছিল। আপাতত ভূত যে ওই বাড়িতে ঢোকেনি সে বিষয়ে নিশ্চিত হলাম। ঘাবড়ে গেল মিসেস মিজান। অনবরত ঘেমে চলেছে সে, তবুও নিজের পক্ষে সাফাই দেওয়ার জন্য বলল, তাতে কি প্রমাণিত হয় খুনটা আমি করেছি? আমি ওখানে গিয়ে দেখেছিলাম আজাদ শেখ খুন হয়ে পড়ে আছে। নিশিতা তাকালো মিসেস মিজানের দিকে, বলল, আপনি তো একটু আগে বললেন আপনি আজাদ শেখের বাড়িতে যাননি, এখন বলছেন সেখানে গিয়ে আপনি আজাদ শেখের লাশ দেখেছেন। মিসেস মিজান আমতা আমতা করে বলল। ভয় পেয়ে গেছিলাম আমি, তাই মিথ্যে বলেছি। নিশিতা হাসলো, বলল, ও আচ্ছা, তাহলে বোধহয় খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই না আপনি? আর যার কারণে খুব দ্রুত সেই স্থান ত্যাগ করতে হয়েছিল আপনাকে। মানে? নিশিতা সিসিটিভি ফুটেজটা একটু টেনে দিল, বলল, এটা আজাদ শেখের বাড়ি থেকে মিসেস সাবিনার বেরিয়ে আসার ফুটেজ। দেখলেই বোঝা যাচ্ছে তিনি খুব ভয় পেয়ে আছেন এবং তাড়াহুড়োতে আছেন। আর আমার মক্কেল আহরাব ইশতিয়াদের আজাদ শেখের বাড়ি থেকে বেরিয়ে আসার ফুটেজ আপনারা দেখেছেন। তিনি সেনা টান করে বেরিয়ে এসেছেন, কোনো ডর ভয় ছিল না তার ভিতরে। ভয় কারা পায় সেটা অবশ্যই আমাকে বলে দিতে হবে না? আপনি কি বলতে চাইছেন খুন আমি করেছি? নিশিতা শক্ত কণ্ঠে বলল, আমি বলতে চাচ্ছি না, সত্যি এটাই যে খুনটা আপনিই করেছেন মিসেস মিজান। আমি খুন করিনি। নিশিতা হাসলো, বলল, আপনি খুন করেছেন কিনা সে প্রমাণও আমার কাছে আছে। আজাদ শেখ খুবই ধূর্ত মানুষ ছিল, হয়তো আগেই বুঝতে পেরেছিলেন তিনি যে কোনো সময় খুন হতে পারে, তাই নিজের বেডরুমে পর্যন্ত হিডেন ক্যামেরা লাগিয়েছিলেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মহিলা কতটা নৃশংসভাবে আজাদ শেখকে খুন করেছেন। নিশিতা টেবিলের কাছে গেল, হাতে তার ছোট একটা পেন ড্রাইভ নিল, হাতটা উঁচিয়ে পেন ড্রাইভটা দেখিয়ে বলল, এখানেই আছে সব। নিশিতা পেন ড্রাইভটা আদালতে জমা দেওয়ার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই চিৎকার করে উঠল মিসেস মিজান, বলল, হ্যাঁ, আজাদ শেখের খুন আমিই করেছি, আমিই খুন করেছি। মিসেস মিজান কাঁদতে কাঁদতে বসে পড়ল নিচে। হাসি ফুটে উঠল নিশিতার ঠোঁটে। নিশিতা এগিয়ে গেল মিসেস মিজানের দিকে, বলল, কেন আপনি খুন করেছেন আজাদ শেখের? আমি ইচ্ছা করে খুন করিনি। সেদিন ওনার কথায় আমি মিস্টার আহরাব ইশতিয়ারকে ফাঁসিয়েছিলাম আমার স্থিরতানের দায়ে। সত্যিটা সামনে আসলে আমাকে এবং আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ছাড়া পেয়ে আমার স্বামী আমার সাথে থাকতে চায় না, আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলেন। আমাকে সমস্ত টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন। তখন আমি আজাদ শেখের কাছে যাই। প্রথমে উনি আমাকে সাহায্য করলেও পরে আর সাহায্য করতে পারবে না বলে জানান। তারপর সেদিন রাতে আমি ওনার বাসায় যাই, পেছনে দরজা দিয়ে লুকিয়ে। উনি সরাসরি আমাকে সাহায্য করবে না বলে জানান। ওনার সাথে কথা এক পর্যায়ে আমাদের ঝগড়া লাগে যায়। রাগের বশে আমি পাশের ফুলদানি দিয়ে ওনার মাথায় মারি। মুহূর্তেই উনি লুটিয়ে পড়ে মেঝেতে, রক্তে লাল হয়ে যায় মেঝে। আমি ভয় পেয়ে যাই, দ্রুত ওখান থেকে চলে আসি। আমি বুঝতে পারিনি উনি মারা যাবে। পরে যখন জানতে পারি আজাদ শেখ খুনের দায় মিস্টার আহরাবের গায়ে পড়েছে, তখন আমি চুপ থাকি। ভেবেছিলাম হয়তো আমি বেঁচে যাব। নিশিতা হাত উঠিয়ে দেখালো পেন ড্রাইভটা, হেসে বলল, এইটাই কিছুই ছিল না, তবুও আপনি ফেঁসে গেলেন, ব্যাড লাক। মিসেস মিজান অবাক চোখে তাকালো নিশিতার দিকে। নিশিতা হাসি মুখে তাকালো বিচারকের দিকে, বলল,
দ্যাটস অল ইয়োর অনার। কেসটা শেষ হলো সেখানেই। আহারাবকে বেকসুর খালাস দেওয়া হলো আর মিসেস মিজানকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। বাবাকে দেখে 2 হাত বাড়িয়ে দিল মেয়েটা। আহারাবও হেসে কোলে তুলে নিল তাকে। নিশিতা তাদের দিকে যাবে তখনই ডাক পড়ল পিছন থেকে। নিশিতা পিছনে ঘুরে তাকালো। মিস্টার আহমেদ এগিয়ে এলো তার দিকে, বলল, তার শেষ পর্যন্ত বাঁচিয়ে নিলেন নিজের স্বামীকে। মৃদু হাসলো নিশিতা, বলল, একটা কথা কি জানেন মিস্টার আহমেদ, আমি আমার স্বামীর দুর্বলতা নই, আমি আমার স্বামীর শক্তি। আর হ্যাঁ, আমার স্বামীকে আমি বাঁচাইনি, সে নিজেই বেঁচেছে, কারণ সে নির্দোষ ছিল। তাদের কথার মধ্যে মেয়েকে কোলে নিয়ে তাদের মাঝখানে উপস্থিত হলো আহারাব। মিস্টার আহমেদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিশিতার হাত ধরে বলল, চলো। নিশিতা বেরিয়ে এলো আহারাবের সাথে। আদালতের বাইরে এসে আহারাব আফিয়াকে আয়েশা বেগমের কোলে দিল। আফিয়া সে তো কিছুতেই ছাড়বে না বাবাকে। আহারাব বলল, আমি আর তোমার মাম্মাম তোমার জন্য বড় একটা ডল আনতে যাচ্ছে। এখনই ফিরে আসবো আমরা। তুমি তোমার দিদুনের সাথে বাড়ি চলে যাও। না, আমি তোমার সাথেই যাব। বাবার কথা শুনতে হয় মাম্মাম, নয় আমি কিন্তু আবার চলে যাব, আর আসবো না। বাবার কথায় মেয়ে ভয় পেয়ে গেছে বেশ। এমনি 2 দিন বাবা বাড়ি ফিরেনি। সে স্বইচ্ছায় আয়েশা বেগমের কোলে গেল। টাটা দিয়ে বলল, তাড়াতাড়ি এসো। আহারাব হেসে নিশিতাকে নিয়ে অন্য গাড়িতে উঠল। অনেকদিন পর একটু দুজন একান্তে বেরিয়েছে। আহারাব ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে আর নিশিতা পাশে বসে রয়েছে। বেশ কিছুক্ষণ পর নিশিতা প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? উদ্দেশ্য গন্তব্যহীন। আবারও চুপ হয়ে গেল দুজনেই। গাড়ি চালাতে চালাতে হঠাৎই আহারাব বলে উঠল। ভালোবাসা ময়না পাখি। নিশিতা মাথা রাখলো আহারাবের কাঁধে, মৃদুস্বরে বলল, আমিও ভালোবাসি এমপি সাহেব, ভীষণ ভালোবাসি। বাড়িতে এসে জিসান আর লিনার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে আহারাব। কালই তাদের গায়ে হলুদ, পরশু তাদের বিয়ে। আহারাবের কোনো বসার সময় নেই। এখন একা হাতে সামলে যাচ্ছে বিয়ের সব কাজ। আফিয়াও তার পিছু পিছু ছুটছে, বাবার কাজে তদারকি করছে। নিশিতা বাড়িতে এসে নিঃশ্বাস ফেলার ফুরসতটুকুও পায়নি। বিয়ে বাড়ি কম কাজ, তার উপর আবার বিকেলে মামা বাড়িতে যেতে হবে। ও বাড়িতে লিনা একা একা কী করছে কে জানে। নিশিতাকে কলের উপর কল দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আবার পরশু বিয়ের পর একসাথে এ বাড়িতে আসবে তারা। জিসানের বিয়ে, বাসর ঘর সব আহারাবের বাড়িতেই হবে। আহারাব কাটকাট কণ্ঠে জিসানের পরিবারকে বলে দিয়েছে, এত বছর জিসান আমার সাথে ছিল, আমার ভাইয়ের মতো। ভাই ব্যতীত আমি তাকে অন্য কিছু ভাবিনি, তাই তার বিয়ে বাসর সব আমার বাড়িতেই হবে। আহারাবের কথা শুনে দ্বিমত করেনি জিসানের পরিবারও। আর তাছাড়া এমপি সাহেবের মুখের উপর কোনো কথা বলার সাহস কি আর তাদের আছে নাকি? তারা চুপচাপ মেনে নিয়েছে সবটা। বিকেলের দিকে মেয়েকে নিয়ে আশরাফ সাহেবের বাড়িতে চলে গিয়েছে নিশিতা। আহারাবের কাছে জিজ্ঞাসা করেছে যাবে কিনা, তখন সে কাজে ব্যস্ত ছিল খুব। নিশিতার সব কথাই শুধু হুঁ হাঁ করেছে। সেই হুঁ হাঁয়ের ভরসায় নিশিতা চলে গিয়েছে মামার বাড়ি। সব কাজ শেষ করতে করতে রাত 1টা বেজে গেছে। আহারাব কেবলই বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল, কিন্তু রুমটা কেমন জানি নীরব লাগছে। নিশিতা আর আফিয়াও বা কোথায়? তারা কি মায়ের রুমে নাকি? তবে হবে হয়তো বা তাই। আহারাব আবারও বিছানা ছেড়ে উঠল। ধীরে ধীরে আয়েশা বেগমের রুমের সামনে দাঁড়ালো। আলতোভাবে ডাক দিল। মা, মা। একটু বাদেই দরজা খুলে বের হলো আয়েশা বেগম। তিনি ঘুমায়নি এখনো। বাড়িতে বিয়ে লাগলে কি আর কারো চোখে ঘুম থাকে? আহারাবকে দেখে আয়েশা বেগম শান্ত কণ্ঠে শুধালো, তুই এত রাতে কি হয়েছে? নিশিতা রাফিয়া কোথায়? অবাক হলো আয়েশা বেগম। বললেন, ওরা তো আশরাফ ভাইয়ের বাড়িতে গেছে, তোর কাছে তো বলেই গেল। আহারাবও অবাক হলো। নিশিতা মামার বাড়িতে গেছে, ওকে বলে গেছে? কই, কখন বলল? ইসলামের মনে পড়ল বিকালের দিকে নিশিতা তার কাছে একবার গিয়েছিল, তখন সে কাজে ব্যস্ত ছিল। কি যেন বলেছিল নিশিতা ঠিকভাবে খেয়াল করেনি, শুধু হুঁ হাঁ করেছিল। আহারাব নম্রভাবেই মাকে বলল, ও ভুলে গিয়েছিলাম মা, ঘুমিয়ে পড়ো আর রাত জেগো না, শরীর খারাপ করবে তোমার। আহারাবাদ দাঁড়ালো না সেখানে, লম্বা লম্বা পা ফেলে চলে গেল। আয়েশা বেগম ছেলের চলে যাওয়ার পানে এক নজর তাকিয়ে নিজে রুমে চলে গেল। জ্যোৎস্না রাত, আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের নরম স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। বাড়ির সবাই অনেক আগে ঘুমিয়ে পড়েছে। নিশিতা কেবলই একটু চোখ বন্ধ করেছিল। এতক্ষণ মেয়েটার কান্নাকাটিতে একটু ঘুমাতে পারেনি। তার এক বায়না বাবার কাছে যাবে, বাবার কাছে ঘুমাবে। মেয়েটা হয়েছে বড্ড বাবা পাগল। কষ্ট করে পৃথিবী দেখালো নিশিতা, সারাদিন দৌড়াদৌড়ি করবে শুধু বাবা বাবা বলে। অনেক কষ্টে মেয়েটাকে ঘুম পাড়িয়ে একটু শুয়েছিল নিজে। তখনই প্রবল ঝংকার তুলে বেজে উঠল নিশিতার মুঠোফোনটা। ধরফড়িয়ে উঠে বসলো সে, মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে আহারাবের নাম ভেসে উঠেছে। নিশাত ধরল কলটা, মৃদু স্বরে বলল, হ্যালো। মেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ। নিচে আসো, দরজা খোলো। কেন, আপনি কোথায়? এত কথা না বলে দরজা খোলো।
আর কোনো কথা বলল না। আহারাব কেটে দিল কলটা। নিশিতা দ্রুত নিচে এসে দরজা খুলল। আহারাব দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার ক্লান্তির ছাপ। নিশিতা অবাক হলো, বলল, আপনি এত রাতে? আহারাব উত্তর দিল না কোনো। ভেতরে ঢুকে শক্ত করে নিশিতাকে জড়িয়ে নিল নিজের সাথে, যেন কতদিন পর নিজের প্রেয়সীকে কাছে পেয়ে এসেছে, একটু জড়িয়ে নিতে পেরেছে নিজের সাথে। নিশিতা চিন্তিত হলো, কিছু কি হয়েছে আহারাবের, নাকি বেশি ক্লান্ত? নিশিতা একটু অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? 2 দিন জেলে থেকে যেখানে থাকে তোমাকে ছেড়েছিলাম। কত কষ্ট হচ্ছে আমার জানো, কতটা ছটফট করেছে আমি। তোমার মনে হয় আজ রাতটা আমি তোমাকে ছাড়া থাকবো? ইতস্তত করলো নিশিতা, লজ্জালু কণ্ঠে বলল, এভাবে এত রাতে আপনার আশাটা ঠিক হয়নি। সবাই কি বলবে বলুন তো? সবাই বলবে এমপি সাহেব বউ ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। বলবে কি? সত্যিই তো তাই, আমি আমার বউছের 1 সেকেন্ডও থাকতে পারি না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। এই লোককে কিছু বলে লাভ নেই, বড্ড ঠোঁটকাটা নির্লজ্জ এই লোক। তবে ভালোবাসতে জানে ভীষণ। মাঝে মাঝে নিশিতার হিংসে হয় আহারাবকে। এভাবে এতটা ভালো একজন মানুষ কিভাবে বাসতে পারে? লাল নীল মরিচ বাতির ঝিকিমিকি আলোয় সেজে উঠেছে পুরো বাড়ি। বাড়ির আনাচে কানাচে ভরে উঠেছে আত্মীয় স্বজন। আহারাব 2 বাড়িতে যাতায়াত করছে সমান তালে। এই এখন এখানে তো তখন ওখানে। জিসানের গায়ে হলুদ শেষ করে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে এ বাড়িতে। আহারাবকে দেখে আফিয়া দৌড়ে গেল বাবার কাছে। ছোট মেয়েটাও হলুদ শাড়ি পরেছে আজ। আহারাব আফিয়াকে দেখে কোলে নিল তাকে, গাল টেনে বলল, বাহ, আমার মাম্মামকে তো ভীষণ সুন্দর লাগছে। সত্যি বাবা, মাম্মাম সাজিয়ে দিয়েছে আমাকে। তোমার মাম্মাম কোথায়? এই যে। আফিয়া 1 হাত উঁচিয়ে দেখিয়ে দিল নিশিতাকে। আহারাব যেন থমকে গেল মুহূর্তেই। হলদে শাড়িতে যেন হলুদ পরি লাগছে নিশিতাকে, সাথে আবার ফুল দিয়ে সেজেছে সে। আহারাব যেন নতুন করে আবার প্রেমে পড়ল নিশিতার। সেই প্রথম দিনের মতো দ্রুত গতিতে লাফিয়ে চলছে তার অবাধ্য হার্ট। ঢোক গিলল আহারাব, বিড়বিড়িয়ে বলল, আমার মতো একটা আহারাবকে মুহূর্তে শেষ করতে এমন একটা নিষেধাই যথেষ্ট। আহারাবের ভাবনার মধ্যে নিশিতার দিকে এগিয়ে গেল একটা ছেলে। ভ্রু কুচকে ফেলল আহারাব, বিড়বিড়িয়ে বলল, আমার বিরিয়ানির মধ্যে এলাচিটা এলো আবার কোত্থেকে? ছেলেটা হাত বাড়িয়ে দিল নিশিতার দিকে, হেসে বলল, হাই, আমি সুমন। নিশিতা কিছু বলার আগে ছেলেটা বাড়ানো হাতে হাত মেলালো। আহারাব ঠোঁট টেনে বলল, হাই, আমি আহরাফ ইশতিয়াক। যে রাউনের সাথে কথা বলতে এসেছিলেন, আমি তার স্বামী। তার কোলে যে বাচ্চাটা দেখছেন, এটা হলো আমার মেয়ে, অর্থাৎ আমার আর এই রমনের বাচ্চা। মুহূর্তেই চুপসে গেল ছেলেটার মুখ। চুপসানো মুখে বলল, এমপি আহরাব ইশতিয়াক। হ্যাঁ। ছেলেটা আর দাঁড়ালো না, দ্রুত কেটে পড়ল সেখান থেকে। হেসে ফেলল নিশিতা। আহারাবের এই স্বভাবের সাথে বেশ পরিচিত নিশিতা। নিজের ভালোবাসার ক্ষেত্রে বড্ড হিংসুটে এই লোক। আহারাব মুচকি হাসলো, নিশিতার দিকে তাকিয়ে বলল, হেসো না মেয়ে, তোমার হাসিতে যে বুকের ভেতরটা তোলপাড় করে তোলে। ইচ্ছা করে এখনই ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলে। লজ্জা পেল নিশিতা, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আপনিও না? ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। অবশ্য আহারাব যেখানে আছে সেখানে আবার ঝামেলা কি? তবে আজ আহারাব নিশিতাকে চোখের আড়াল করেনি, একটুও শাস্তিও দেয়নি তেমন। মেয়েকে কোলে নিয়ে বসিয়ে রেখেছে সারাক্ষণ। কিছু বললেই বলেছে, এই মেয়েই তোমার ছিল। কোনো ছেলে তোমার দিকে তাকানোর আগেই বুঝে যাবে তুমি এক বাচ্চার মা। আজ বেশ বিরক্ত হয়েছে নিশিতা, তবে মুখ ফুটে বলেনি কিছুই। আহারাব কেন এমন করছে সে ঢের বুঝতে পারছে। করুক না, আসলে কিছু কিছু জিনিস দেখতেও ভালো লাগে। আহারাবের এই তাকে নিয়ে চিন্তা, তাকে হারানোর ভয়, তার প্রতি যত্ন, তার প্রতি অসম্ভব ভালোবাসা বরাবরই মুগ্ধ করে নিশিতাকে। সেও ভালোবাসে আহারাবকে, ভীষণ ভালোবাসে। এই লোককে ভালো না বেশি কি থাকা যায়? একদম থাকা যায় না। বাসর ঘরে দিয়েছে লিনা আর জিসানকে। বাসরের সব নিয়মকানুন কাজবাজ সেরে মাত্রই রুমে এসেছে নিশিতা। আহারাব আরও অনেকক্ষণ আগে এসেই বসে আছে। পুরুষ মানুষের তো আর নিয়ম রীতিতে কাজ নেই। নিশিতার রুমের দরজা বন্ধ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। সারা রুমে চোখ বুলিয়ে নিজের গায়ের গয়না খুলতে খুলতে বলল, মেয়ে কোথায়? আহারাব বিছানায় শুয়েছিল এতক্ষণ। বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, মায়ের কাছে দিয়ে এসেছে। কেন? আহারাব পেছন থেকে নিজের সাথে জড়িয়ে নিল নিশিতাকে। তার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, জেসান আর লিনার বাসর করছে আজ। কেঁপে উঠল নিশিতা। আহারাবের স্পর্শে শরীরের সব লোমকূপ দাঁড়িয়ে গেছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, তো? আহারাব নিশিতাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার কি মনে হয় না এখন আফিয়ার একটা ভাই বা বোন আসা উচিত? মুখে কিছু বলল না নিশিতা, মুখ গুজে দিল আহারাবের বুকে। আহারাব ঠোঁট প্রসারিত করে হাসলো, কোলে তুলে নিল নিশিতাকে।